আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সেভেন নেটওয়ার্ক একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটের ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং, হিডেন ফাইল ফাইন্ডিং এবং সাবডোমেন ইনুমারেশন করতে হয়। তো এই সকল কাজগুলো করার জন্য আমরা একটা পাওয়ারফুল টুল ইউজ করব, সেটা হচ্ছে যে এফএফইউএফ। তো ট্র্যাকমিতে এফএফইউএফ নিয়ে একটা ওয়াক থ্রো রয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেই ওয়াক থ্রোটাই আপনাদেরকে করে দেখাবো। ওকে, তো টাস্ক ওয়ানে রয়েছে এফএফইউএফ টুল সম্পর্কে ইন্ট্রোডাকশন। তো এফএফইউএফ আসলে কি? এফএফইউএফ এর ফুল ফর্ম হচ্ছে ফাস্ট ফাস্টার ইউফুল। এটা হচ্ছে একটা ওয়েব ইনোভেশন টুল, ফাজিং অ্যান্ড ডাইরেক্টরি ব্রুট টুল। অর্থাৎ এই টুলটা ইউজ করে আমরা অল ওভার ওয়েব ইনোভেশন করতে পারবো। ওয়েব ইনোভেশন বলতে আমরা হচ্ছে ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং, প্যারামিটার ফাজিং, তারপর হচ্ছে সাবডোমেন ইনোভেশন, সাবডোমেন ব্রুট ফোর্সিং, ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং, এই সকল কাজগুলো করতে পারবো। এবং এই টুলটা দিয়ে আমরা আরো অনেক ধরনের কাজ করতে পারবো। আমরা এই সকল ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং, ফাজিং গুলাকে আমরা আরো ইন্টারেক্টিভ ওয়েতে চালাতে পারবো। তো এফএফপিএফ টুলটা হচ্ছে বাই ডিফল্ট কিছু লিনাক্স দৃষ্টতে আপনার ইনস্টল থাকে, যেমন ব্ল্যাক আর্চ, পেন্টু, কালি, প্যারট, এই সকলগুলোতে বাই ডিফল্ট আগে থেকে ইনস্টল থাকে। আপনি যদি অন্য কোনো লিনাক্স দৃষ্ট ইউজ করে থাকেন তাহলে হচ্ছে এফএফপিএফ এর অফিসিয়াল রিপোজিটরি থেকে, ডকুমেন্টেশন থেকে আপনারা সেটা ইনস্টল করে নিতে পারেন। তবে আমরা যেহেতু ইথিক্যাল হ্যাকিং পেন টেস্টিং করে থাকি, সেক্ষেত্রে আমরা অবশ্যই কালি অথবা প্যারট, ব্ল্যাক আর্চ এই সকল অপারেটিং সিস্টেমগুলো বেশি ইউজ করি। তো এই সকল অপারেটিং সিস্টেমগুলোতে বাই ডিফল্ট আগে থেকেই আপনার এফএফপিএফ টুলটা ইনস্টল থাকে। এরপর হচ্ছে ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং বলেন অথবা যে কোনো ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক বলেন, সেই ব্রুট ফোর্স অ্যাটাকটার সাকসেস রেট আপনার ডিপেন্ড করে আপনার ওয়ার্ড লিস্টের উপর। অর্থাৎ আপনার ওয়ার্ড লিস্টটা কতটা ভালো, মানে আপনার ওয়ার্ড লিস্ট সেটা আসলে কতটা ইনহ্যান্সড, সেটার উপরে হচ্ছে যে আপনার সাকসেস রেটটা ডিপেন্ড করে ব্রুট ফোর্স অ্যাটাকে। আপনার ওয়ার্ড লিস্ট যত ভালো হবে সেখানে আপনার যত পসিবল কম্বিনেশন থাকবে, তত হচ্ছে আপনার অ্যাটাকটা বা ব্রুট ফোর্স অ্যাটাক যেটা, সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন কথা হচ্ছে, আমরা তো বিভিন্ন ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক করে থাকি। সেটা হচ্ছে যেমন আজকে একটা দেখবো আমরা ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং। ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং এর জন্য এক ধরনের ওয়ার্ড লিস্ট হয়ে থাকে। সাবডোমেন ইনুমারেশনের জন্য, সাবডোমেন ব্রুট ফোর্সিং এর জন্য আলাদা ওয়ার্ড লিস্ট হয়ে থাকে। সেখানে দেখেন আমাদের অ্যাটাক বা সিনারিও ভেদে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড লিস্ট লাগতেছে। কিন্তু আপনি দেখেন, একটা ডোমেনের নাম কখনো কিন্তু একটা ডাইরেক্টরি বা একটা প্যারামিটার নামে হবে না, সেটা কিন্তু একটা ডোমেনের নামের মতোই হবে। তো সাবডোমেনের ওয়ার্ড লিস্ট সেটার ক্যাটাগরি অন্যরকম। আপনার ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং এর জন্য যে সকল ওয়ার্ড লিস্ট রয়েছে সেটা অন্যরকম। আবার আমরা ফাইল যে ব্রুট ফোর্স করে থাকি সেটাও কিন্তু অন্যরকম হয়ে থাকে। ফাইলের ভিতরে থাকে ইন্ডেক্স নেম, থাকে মানে ইন্ডেক্স থাকে, এডমিন, লগ ইন, এই সকল নেমগুলো থাকে। তো এগুলো তো কখনো আপনার সচরাচর, মানে কথার কথা বলতেছি, সাবডোমেনে বেশিরভাগ ইউজ হয় না। মানে এডমিন এগুলা ইউজ হয়, কিন্তু অনেক ফাইল নেম আছে যেগুলা, যে ওয়ার্ড গুলা রয়েছে সেগুলা কিন্তু সাবডোমেন ইউজ হয় না। তারপর ধরেন আমরা ইউজার নেম পাসওয়ার্ড যে ব্রুট ফোর্স করি, সেখানে দেখেন ইউজার নেম কিন্তু সেই ইউজার নেমের মতোই হতে হবে। যেমন ধরেন জাহিদ, জন, তারপর ধরেন আদার্স যে সকল নামগুলা রয়েছে, ইউজার রয়েছে, হ্যাঁ, রুট, এই সকল। তারপর ধরেন পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড কিন্তু সেই পাসওয়ার্ডের মতোই হতে হবে। পাসওয়ার্ড 1 2 3, রুট, তারপর বিভিন্ন স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশনের যে পাসওয়ার্ড। তো সেই জন্য কিন্তু আমাদের আলাদা একটা ওয়ার্ড লিস্ট লাগতেছে। তারপর ধরেন আমাদের সেন্সিটিভ কিছু ডাটা প্যাটার্ন, তারপর প্যারামিটার, হ্যাঁ, এই সকলের জন্য আমরা আলাদা পেলোড লাগতেছে। তারপর ধরেন আমরা এলএফআই, ওয়েব পেনটেস্টিং এ বা ওয়েব সিকিউরিটিতে আমাদের এক ধরনের অ্যাটাক রয়েছে, একটা ভালনারেবিলিটি রয়েছে, সেটাকে বলে থাকি আমরা এলএফআই বা আরএফআই। মানে এলএফআই আরএফআই দুটো আলাদা আলাদা। এলএফআই আরএফআই এসকিউএল ইনজেকশন। তো এই সকল পেলোড গুলা, এগুলার লিস্ট কিন্তু অন্যরকম হয়ে থাকে। ওকে, তো এখন আপনার এই সিনারিও ভেদে আপনার ওয়ার্ড লিস্ট গুলো ফাইন্ড করতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়, গুগলে সার্চ করা লাগে, আপনার প্রপার আমরা হচ্ছে ওয়ার্ড লিস্ট পাই না অনেক সময়। তো এই প্রবলেমটার সলিউশনে আসছে হচ্ছে চেকলিস্ট। চেকলিস্ট কি? চেকলিস্টে আপনার রয়েছে মাল্টিপল অফ ওয়ার্ড লিস্ট, ইউজার নেমের জন্য, পাসওয়ার্ডের জন্য, ইউআরএলস এর জন্য, বিভিন্ন ধরনের প্যারামিটারস এর জন্য। আপনার সেখানে পেয়ে যাবেন আপনি ওয়েব এক্সটেনশনস, ফাইলস, তারপর আপনি কিছু ওয়েব শেলও সেখানে পেয়ে যাবেন। তো চেকলিস্ট হচ্ছে কালেকশন অফ মাল্টিপল টাইপস অফ ওয়ার্ড লিস্ট। মানে এটা একটা ব্রড একটা জিনিস, এটার ভিতরে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের আপনি ওয়ার্ড লিস্ট পেয়ে যাবেন। তো এটা চেকলিস্ট আছে সেম এফএপিএফ এর মতো বাই ডিফল্ট আপনার লিনাক্স দৃষ্টগুলোতে থাকে, যেমন ব্ল্যাক আর্চ, পেন্টু, কালি, প্যারট। যদি না থাকে, আপনি চেকলিস্টের যে অফিসিয়াল গিটহাব রিপো আছে, সেই গিটহাব রিপোটা আপনি আপনার মেশিনে ক্লোন করে সেখান থেকে সেটা ইউজ করতে পারেন। তবে বাই ডিফল্ট হচ্ছে সেটা কালি, প্যারট এগুলোতে থাকে।
আর চেকলিস্টের এটার সাইজ হচ্ছে প্রায় 1 জিবির মতো, কারণ এটাতে আপনার হিউজ লেভেলের ওয়ার্ড লিস্ট থাকে, তো এটার সাইজ একটু বেশি। তো এই গেল হচ্ছে যে আমাদের এফএপিএফ এর ইনস্টলেশন এবং ওয়ার্ড লিস্ট সম্পর্কে। এরপর আমরা এটার বেসিক সম্পর্কে জানবো, আসলে এই এফএপিএফ টুলটা কিভাবে চালাতে হয়। তো ফার্স্টে আমরা জানি যে কোন একটা টুল যদি আমাদের চালাতে হয় এবং সেই টুলটা সম্পর্কে যদি আমরা কম বেশি না জানি, তবে বাই ডিফল্ট সেই টুলটার সাথে একটা আপনার ফ্ল্যাগ আছে বা একটা অপশন আছে, সেটা হচ্ছে যে FFPF-H, যেটার থ্রু হচ্ছে আমরা সেই টুলটার হেল্প মেনুটা দেখতে পারি। সেটার কমান্ডটা হচ্ছে FFPF-H অথবা FFPF-হেল্প। মানে এটা তো আমি FFPF টুলের কথা বলতেছি, আপনি যে কোনো টুল লিখে সেটার সাথে -H ফ্ল্যাগ অথবা -FN হেল্প এই ফ্ল্যাগটা যদি দেন, তাহলে হচ্ছে সেই টুলটার হেল্প মেনু আপনি পেয়ে যাবেন। হেল্প মেনু বলতে আপনি সেই টুলটাতে কি কি অপশন ইউজ হয়, সেই টুলটা কিভাবে চালাতে হয়, সেই টুলটা ইউজ করে কোন কাজের জন্য আসলে কোন ফ্ল্যাগ বা কোন অপশনটা ইউজ হয়ে থাকে, সেই সকল লিস্ট, সেই মেনুটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি FFPF-H লিখে যখন ইন্টার দিবেন, তখন আপনি আসলে এই সকল ইনফরমেশন গুলা পেয়ে যাবেন এখানে। দেখেন হিউজ লেভেলের আসলে এই টুলটা কিভাবে চালাতে হয়, কোন অপশন বা কোন ফ্ল্যাগ আসলে কোন কাজের জন্য ইউজ হয়ে থাকে সেটা। তো এখানে ফার্স্টে আপনি যখন FFPF-H দিবেন, তখন দেখতে পারবেন এই টুলটার নেম এবং সেটার ভার্সন। তারপর দেখবেন যে এখানে লেখা আছে HTTP অপশনস, মানে এই FFPF এর সাথে আপনি কি কি অপশন ইউজ করতে পারবেন। -H, H এটা দ্বারা বোঝা হচ্ছে হেডার। আপনি যদি FFPF টুল ইউজ করে যখন কোনো একটা রিকোয়েস্ট করবেন, তখন আপনি যদি কাস্টম হেডার এড করতে চান, তাহলে -H এই ফ্ল্যাগটা ইউজ হবে। তারপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে হেডার নেম দিতে হবে এবং হেডার ভ্যালু দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে -X, X এটা দ্বারা বোঝা হচ্ছে HTTP মেথড। আমরা জানি যে HTTP রিকোয়েস্ট এর অনেকগুলো মেথড রয়েছে, যেমন গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, ডিলিট মেথড, এই সকল মেথড রয়েছে। তো আমরা FFPF টুল চালানোর সময় আমরা যদি মেথড স্পেসিফাই করে দিতে চাই সে আসলে কোন মেথডে রিকোয়েস্ট করবে, সেক্ষেত্রে আমরা -X ইউজ করি এবং সেখানে HTTP মেথড নেম আমরা দিয়ে দিই। সেটা যদি পোস্ট হয় তাহলে POST পোস্ট, যদি গেট হয় তাহলে GET গেট। ওকে, এরপর -B দিয়ে আমরা কুকি ডাটা দিয়ে দিই, যেমন হেডারের মতো সেম বি দিয়ে আমরা হচ্ছে কুকি নেম, কুকি কুকি ডাটা নেম এবং কুকি ভ্যালুটা দিয়ে দিই। এরপর হচ্ছে যে -D, ধরেন আপনি হচ্ছে FFPF টুল ইউজ করে লগ ইন প্যানেল ব্রুট ফোর্স করতেছেন, ইউজার নেম পাসওয়ার্ড ব্রুট ফোর্স করতেছেন। তো সেটাই কি অবশ্যই একটা পোস্ট ডাটা, একটা পোস্ট রিকোয়েস্ট। তো এটা স্পেসিফাই করার জন্য আপনাকে -X ইউজ করতে হবে, যেটা বলে দেয় যে এটা একটা পোস্ট রিকোয়েস্ট, তুমি পোস্ট রিকোয়েস্ট করো। পোস্ট রিকোয়েস্ট করো, কিন্তু কোথায় করবা, তুমি আসলে কি পাঠাবা, পোস্ট ডাটাটা কি হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেই HTTP রিকোয়েস্ট বডির ভিতরে যেই ডাটাটা থাকে সেটাকে বলে থাকি আমরা পোস্ট ডাটা। হ্যাঁ, সেখানে আপনার থাকে ইউজার নেম প্যারামিটার, পাসওয়ার্ড প্যারামিটার। ওকে, তো এই ইউজার নেম পাসওয়ার্ড ব্রুট ফোর্স করার সময় সেখানে আপনার পোস্ট ডাটাটা স্পেসিফাই করে দেওয়ার জন্য -d এই ফ্ল্যাগটা ইউজ করি এবং তারপরে আমরা হচ্ছে যে পোস্ট ডাটাটা দিয়ে দিই। ইউজার নেম ইজিকলস টু সেটার ভ্যালু এবং পাসওয়ার্ড ইজিকলস টু সেটার ভ্যালু। ওকে, এরপর হচ্ছে যে -R, এটা কি করে, ফলো রিডাইরেক্টস। এটার মানে কি, এটা বাই ডিফল্ট ফলস থাকে। এখন ধরেন আমরা যখন FFPF টুল ইউজ করে যখন ডাইরেক্টরি বুট ফোর্স করব, আপনারা যারা অন্যান্য টুল ইউজ করে বা এটা FFPF টুল একটু হলেও আপনারা রান করছেন, সেখানে দেখবেন আমরা যখন রেজাল্ট পাই, রেজাল্টে দেখবেন HTTP স্ট্যাটাস কোডে আপনার 301 302 রিডাইরেক্ট থাকে। তার মানে কি, আপনি যদি ওই পাথে বা ওই ডাইরেক্টরিতে, সাপোজ ধরেন আপনি একটা ডিরেক্টরি পাইছেন এডমিন, তো আপনি ওই এডমিনে হিট করলেন, সেটা কি করলো, আপনার রিডাইরেক্ট করে নিয়ে গেল login.php। তো রেজাল্টে যখন আপনি দেখবেন, FFPF এর রেজাল্টে দেখবেন যে এডমিন একটা ডিরেক্টরি পাইছেন, সাথে তার HTTP স্ট্যাটাস কোড 301 দেওয়া। তার মানে এটা যদি, এটাতে যদি আপনি হিট করেন, এই এডমিন এই পাথে যদি আপনি হিট করেন, তাহলে আপনাকে কোনো একটা ফাইলে বা ফোল্ডারে বা ডিরেক্টরিতে সে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এই -R দিয়ে আমরা আসলে FFPF টুলটাকে বলে দিচ্ছি যে যেই জায়গায় রিডাইরেক্ট করবে, মানে এডমিনে যদি আমি হিট করি, সেটা যে কোনো ফাইল, এনিথিং, যে কোনো ডিরেক্টরি বা যে কোনো ফাইলে যদি রিডাইরেক্ট করে, সেটা তুমি ক্যাপচার করো। ওইটা রিডাইরেক্ট করার পর সেটাতে রিকোয়েস্ট করো এবং সেটার রেসপন্সটা হচ্ছে যে আমাকে দাও, মানে রিডাইরেক্টটাও তুমি হচ্ছে ক্যাপচার করো। অন্যথায় কি করে, সে শুধু রিডাইরেকশন যে হচ্ছে সেটা জাস্ট আমাদেরকে বলে দেয়, কিন্তু কোনটাতে রিডাইরেক্ট হচ্ছে সে আসলে ওইটাতে অ্যাক্সেস করে না, ওইটাতে রিকোয়েস্ট করে না। তো -R দিলে কি করবে, যেখানে রিডাইরেক্ট করতেছে সে আসলে ওইটাতে রিডাইরেক্ট করবে
এবং সেটার যে রেসপন্সটা আসতেছে সেটা আমাদেরকে বলে দিবে। এরপর হচ্ছে হাইভেন রিকারশন। রিকারশন এই ফ্ল্যাগটা আসলে কি করে, আমরা ডাইরেক্টরি ব্রুট ফোর্স করার সময় ধরেন একটা ডিরেক্টরি পাইলাম অ্যাসেটস, তো এই অ্যাসেটস ডাইরেক্টরির ভিতরে আপনার আরো ডিরেক্টরি বা ফাইল থাকতে পারে। আপনার কি ডিরেক্টরি অফ ডিরেক্টরি থাকতে পারে, সাব ডিরেক্টরি থাকতে পারে। তো এই রিকারশন এটার ফলে কি করবে, এফএফএফ টুল যদি অ্যাসেট ডিরেক্টরি পায় সে কি করবে, সেই অ্যাসেট ডিরেক্টরির ভিতরে আবার সে ক্রল করা শুরু করবে, আবার সে ব্রুট ফোর্স করা শুরু করবে যে এই অ্যাসেট ডিরেক্টরির ভিতরে আরো কোনো ফাইল বা ফোল্ডার আছে কিনা। আর সেকেন্ড যেটা রিকারশন ডিপ, এটা দ্বারা আমরা ডিপ দিয়ে দিচ্ছি যে সে আসলে সেটা ডিপটা তো আসলে কত হবে, সে আসলে কোন লেভেলে সে স্ক্যান করবে, ওটার রিকারশন ডিপটা কত হবে সেটা আমরা বলে দিই। এখানে আপনার ডিফল্ট 0 থাকে। ওকে, এরপর রিপ্লে প্রক্সি, এটা একটু পরে আসি। এরপর হচ্ছে টাইম আউট। এফএফএফ টুল কি করে, এটা তো ব্রুট ফোর্স করে তাই না, আপনার ওয়ার্ড লিস্ট থেকে ওয়ার্ড নেয়, সে হিট করে, সে দেখে রেজাল্ট আসতেছে কিনা বা রেসপন্স আসতেছে কিনা আপনার টার্মিনালে শো করে। তো এখন সাপোজ ধরেন সেখানে তো আপনার লক্ষাধিক বা হিউজ লেভেলের ওয়ার্ড থাকে, সবগুলাই যে ভ্যালিড, সবগুলাই যে আপনার এক্সিস্ট করে সেটা তো না। সে রিকোয়েস্ট করে, তার রেসপন্স আসা লাগে, রেসপন্স দেখে সে আইডেন্টিফাই করে এবং তারপর আপনাকে দেখায়। তো আমরা টাইম আউট সিলেক্ট করে দিতে পারি যে আসলে তুমি রেসপন্সটা আসার জন্য 5 মিনিট ওয়েট করবা, সরি 5 সেকেন্ড ওয়েট করবা। এই 5 সেকেন্ডের ভিতরে যদি রেসপন্স আসে তাহলে তুমি আমাকে শো করো, আর যদি রেসপন্স না আসে তাহলে ওইটা বাদ, নেক্সট ট্রাই করো। তো ডিফল্ট 10 সেকেন্ড থাকে, মানে ডিফল্ট সে 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে। তো আমরা চাইলে এটা বাড়ায় কমায় দিতে পারি। আর এরপর মেইন যেই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হাইপেন ইউআরএল, মানে আমরা যেই ইন পয়েন্টটাতে বা যেই ওয়েবসাইটটাতে ব্রুট ফোর্স করবো সেই ওয়েবসাইটটা তো আমাদের দিতে হবে, সেই ইউআরএলটা তো দিতে হবে। তো সেটা স্পেসিফাই করে দেওয়ার জন্য হচ্ছে যে আমরা হাইপেন ইউ এই ফ্ল্যাগটা ইউজ করি। এরপর হচ্ছে হাইপেন এক্স। হাইপেন এক্স মানে কি, হাইপেন এক্স হচ্ছে যে এই ফ্ল্যাগটা ইউজ হয় আপনার প্রক্সি ইউআরএল দেওয়ার জন্য, কোনো একটা ওয়েব প্রক্সি স্পেসিফাই করে দেওয়ার জন্য। যেমন ধরেন বার্বস্যুট, আমি চাচ্ছি যে আমি যে রিকোয়েস্ট গুলা করতেছি, মানে এফএপিএফ টুলটা যে রিকোয়েস্ট গুলা করতেছে সেই রিকোয়েস্ট গুলা আমার বার্বস্যুট হয়ে যাক, আমি বার্বস্যুটের থ্রু ক্যাপচার করব এবং সেটা আমি সেখানে অ্যানালাইসিস করব। তো সেখানে আইপেন এক্স দিয়ে আমি হচ্ছে যে আমার বার্বস্যুটের সেই ইউআরএলটা দিয়ে দিব, আইপিটা দিয়ে দিব এবং পোর্টটা দিয়ে দিব। তখন কি হবে, সে আসলে ডিরেক্ট সার্ভারে রিকোয়েস্ট করবে না, সে রিকোয়েস্টটা হচ্ছে ভার্সুটের থ্রু হচ্ছে যে আমার সার্ভারে পাঠাবে, আগে ভার্সুটে পাঠাবে, তারপর সেখান থেকে আসলে আমার সার্ভারে যাবে। তো এখন কথা হচ্ছে এই যে রিপ্লে প্রক্সি, এটার মানেটা কি। তো এই যে হাইপেন এক্স দিয়ে আমরা যে বারস্যুট ওয়েব প্রক্সিটা স্পেসিফাই করে দিলাম, সব রিকোয়েস্ট এই যে আমাদের বারস্যুট হয়ে যাচ্ছে। তো ওয়ার্ড লিস্টে তো বললামই অনেকগুলা ওয়ার্ড থাকে, লক্ষাধিক ওয়ার্ড থাকে। তো সবগুলাই যে ভ্যালিড তা তো না। তো সে তো একটার পর একটা ট্রাই করতেছে, ধরেন ওয়ার্ড লিস্টে ABCDEFG এরকম করে আছে, তো এ ট্রাই করতেছে, বি ট্রাই করতেছে, সি ট্রাই করতেছে। তো সবগুলাই তো আমার বারস্যুট হয়ে যাচ্ছে তাই না। তো বারস্যুটের যে আমার HTTP হিস্টোরি যেটা, সেখানেও তো আমার এই লগগুলা জেনারেট হচ্ছে, সেখানে তো এটা জ্যাম ক্রিয়েট হচ্ছে, পুরা আমার ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেগুলো তো আমার একটা কাজের না, সবগুলো তো ইনভ্যালিড, কারণ আমার ওয়ার্ড লিস্টে যে ওয়ার্ড গুলা থাকবে, যে ডিরেক্টরি গুলা থাকবে, সেগুলা যে সবগুলাই আমার ওই সার্ভারে আছে তা তো না। তো এই জন্য আমরা কি করি, রিপ্লে প্রক্সি দেই। রিপ্লে প্রক্সি এই প্লাগটা কি করে, সে কি করে ডিরেক্ট ভার্সুটে হচ্ছে রিকোয়েস্টটা পাঠায় না, সে আগে কি করে অ্যাকচুয়াল সার্ভারের রিকোয়েস্টটা করে, সার্ভার থেকে রেসপন্স আসে, আসার পরে দেখে যে আসলে এটা ভ্যালিড রেসপন্স কিনা, ওই ডিরেক্টরিটা এক্সিস্ট করে কিনা। সে আসলে কিছু ধরনের মেজার করে, HTTP স্ট্যাটাস দেখে এই সকল কিছু ম্যাচ করে, ম্যাচ করার পরে যদি দেখে যে হ্যাঁ এটা একটা ভ্যালিড, তারপর কি করে ওই রিকোয়েস্টটা আপনার ভার্সুটে পাঠায়। তারপর আমরা আসলে ভার্সুটে সেই রিকোয়েস্টটা ক্যাপচার করতে পারি, সেটা নিয়ে আরো কাজ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। ওকে, তো এটা খুব তাড়াতাড়ি হয়। তো সেটা আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে আগে সার্ভারে পাঠাচ্ছে, তারপর সার্ভার থেকে ক্লায়েন্টে আসছে, তারপর ক্লায়েন্ট আবার বারসুট প্রক্সিতে পাঠাচ্ছে। তো এটা খুব তাড়াতাড়ি হয়, সেটা আসলে আমরা বুঝতে পারবো না। এরপর হচ্ছে জেনারেল অপশনস। তো হাইপেন ক্যাপিটাল ভি দিয়ে হচ্ছে যে এই এফএভিএফ টুলের ভার্সন আমরা দেখি, এটার ভার্সন কত। হাইপেন সি হচ্ছে যে কালারাইজ আউটপুট, মানে আউটপুটটা আপনি কালারিং দেখতে যাচ্ছেন, তখন হচ্ছে যে হাইপেন সি স্মল সি এই ফ্ল্যাগটা ইউজ হয়। ওকে, এরপর হচ্ছে মানে যেই সকল ইম্পর্টেন্ট যে ফ্ল্যাগ গুলা সেগুলো আমি দেখাবো। আর মেইন হচ্ছে একটা টুলে বিভিন্নভাবে চালানো যায়, সেটা ডিপেন্ডস অন ওয়ার্ক, কাজের উপরে ডিপেন্ড করে আপনার। আপনি যেমন এই যে আমি একটা যেটা দেখাইলাম হাইপেন এক্স দিয়ে আমরা বারশুট ওই প্রক্সি ইউআরএলটা দিচ্ছি।
তো এখন আপনার যে সবসময় যে ওয়েব প্রক্সি ইউআরএল দিতে হবে সেটা তো না, আপনার যখন দরকার হবে যে না রিকোয়েস্ট গুলো আমার বার্সুরে ক্যাপচার করা দরকার, বার্সুরে দিয়ে আমি অ্যানালাইসিস করব, ডিটেল স্ক্যান করব, তখন আপনার এই রিকোয়েস্ট গুলো বার্সুটে পাঠাতে হবে। তো আপনার এই যে কাজের উপরে, আপনার সিনারিওর উপরে আপনার হচ্ছে এই ফ্ল্যাগ গুলো ডিপেন্ড করতেছে কোন ফ্ল্যাগটা কোন সময় ইউজ করতে হবে। তো সবগুলো তো আর একটাতে দেখানো সম্ভব না, আপনার কে এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, আপনার এটা নিয়ে হচ্ছে যে রিসার্চ করতে হবে। আর আপনি যখন এটা কাজ করবেন, এটা নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে যে সেই কাজ করার সময় আসলে তখন আপনি বুঝতে পারবেন কোন ফ্ল্যাগটা আসলে দরকার, বা আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন আপনার হেল্প মেনুটা বের করে তখন আপনি খুঁজবেন আসলে ওকে আমি এই কাজটা করতে যাচ্ছি, তো এটার জন্য আসলে এখানে তেমন কোনো ফ্ল্যাগ আছে কিনা যেটা থ্রু আমি আসলে এই কাজটা করতে পারবো। তো এই হচ্ছে মেইন। তো এই হাইপেন টি এটা হচ্ছে যে আমরা থ্রেডস, থ্রেডস আমরা ডিফাইন করেছি ডিফল্ট 40 থাকে। হাইপেন ভি মানে ভার্বস আউটপুট, এটা আসলে সব টুলেই থাকে। ভার্বস মোড এটা আসলে কি আপনারা কম বেশি জানেন। ভার্বস মানে হচ্ছে আপনার একটা টুলের আউটপুট, ডিটেলস আউটপুট দিবে, মানে সেই টুলটা কিভাবে কাজ করতেছে, কি কি কোন জায়গায় স্ক্যান করতেছে, কোথায় রিকোয়েস্ট করতেছে, সবকিছু ডিটেলসে দেখাবে। কোনো জায়গায় যদি কোনো ইরর আসে সেটাও আমরা টার্মিনালে দেখতে পারবো আউটপুটে। তো এই জন্য আর কি ভার্বস মোড ইউজ করা হয়। আর এখানে হাইপেন এস, যখন এফএফপি টুল চালাবেন দেখবেন যে কোনো একটা টুল চালালে ফার্স্টে সেই টুলের অনেক ব্যানার ট্যানার সামনে আসে, ভার্সন কে বানাইছে হাবি জাবি। তো এই সকল কিছু যদি আপনি না দেখতে চান, জাস্ট র আউটপুট দেখতে চান, তখন হচ্ছে যে হাইপেন এস সাইলেন্ট মোড যেটাকে আমরা বলি সেটা ইউজ করতে পারেন। তো এরপর হচ্ছে ম্যাচার অপশনস, এইগুলা হচ্ছে যে মেইন ইম্পর্টেন্ট, মানে এগুলা দরকার পরে, মানে দরকার হয় আমাদের। এখন আপনি যে রিকোয়েস্ট করতেছেন, ডিরেক্টরি ব্রুট ফোর্স করতেছেন, একটার পর একটা রিকোয়েস্ট করতেছেন, তো সবগুলা যে ভ্যালিড তা তো না। আপনি একটা ডিরেক্টরিতে রিকোয়েস্ট করলেন, সেটা সার্ভারে নাই, এক্সিস্টই করে না, তাহলে স্ট্যাটাস কোড কি দিবে সার্ভার? 404 নট ফাউন্ড। এরপর আরো আসলো 403, 501, 503, এরকম অনেক ধরনের আপনার স্ট্যাটাস কোডের রেসপন্স আপনার কাছে আসবে। তো এখন আপনি যদি চান স্পেসিফিক কিছু স্ট্যাটাস কোডের রেসপন্স আমি দেখতে চাই টার্মিনালে আউটপুটে, তখন আপনি কি করবেন? হাইপেন এমসি, এর মানে হচ্ছে ম্যাচ এইচটিটিপি স্ট্যাটাস কোড। মানে এই স্পেসিফিক স্ট্যাটাস কোডটা যদি ম্যাচ হয়, তাহলে হচ্ছে যে টার্মিনালে এটা শো করাও, আমাকে আউটপুট দেখাও, অযথা অন্যান্য আউটপুট দিয়ে টার্মিনালটা ব্লক করো না। ওকে, এটা দ্বারা এটাই বোঝায়। তো আমি যদি চাই যে একটা ডিরেক্টরিকে আমি রিকোয়েস্ট করছি, সার্ভারে একটা ডিরেক্টরির জন্য রিকোয়েস্ট করছি, সেটা যদি ওকে হয়, সেটা যদি সার্ভারে এক্সিস্ট হয় এবং সেটা অ্যাক্সেসেবল হয়, স্ট্যাটাস কোড 200 হয়, তাহলে হচ্ছে যে ওই রেসপন্সটা আমাকে টার্মিনালে দেখাও। এটা আমরা এফএফএফ টুলটাকে বলে দিচ্ছি। সেম হাইপেন এমএল ম্যাচ অ্যামাউন্ট অফ লাইন্স ইন রেসপন্স, অর্থাৎ আপনি একটা ডিরেক্টরিতে রিকোয়েস্ট করলেন, মানে ডিরেক্টরি জন্য রিকোয়েস্ট করলেন ওয়েব সার্ভারে, এবং ডিরেক্টরি দিল, রেসপন্স দিল। এখন রেসপন্সে আপনি চাচ্ছেন যে স্পেসিফিক এতগুলা লাইন যদি থাকে তাহলে সেটা হচ্ছে যে আমাকে রেসপন্সে দেখাও, আর যদি না থাকে, ম্যাচ না করে, তাহলে দেখাও না। ওকে, এরপর হচ্ছে যে এমআর ম্যাচ রেজ এক্সপি, এগুলা কি এইটা একটু পরে বলতেছি। এরপর হচ্ছে এমএস, এটা হচ্ছে যে ম্যাচ এইচটিটিপি রেসপন্স সাইজ, মানে আপনার রেসপন্স সাইজের উপরে আপনি হচ্ছে স্ট্যাটাস, মানে আপনার রেসপন্সটা দেখতে যাচ্ছেন, দেখতেছেন। তো আপনি স্পেসিফাই করে দিলেন যে 1024 বাইটের যে রেসপন্স আছে, শুধু ওই রেসপন্স গুলো আমাকে দাও। তো সে কি করবে? শুধু জাস্ট ওই রেসপন্সই আপনাকে টার্মিনালে শো করাবে। তো এই সেম এমডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ডস, আপনার রেসপন্সে এতটুক, মানে এতগুলো ওয়ার্ড যদি থাকে, তাহলে হচ্ছে যে সেই রেসপন্সটা আপনাকে টার্মিনালে শো করাবে। সেম এগুলো তো ম্যাচিং গেল, যদি ম্যাচ করে তাহলে দেখাবে। এরপর হচ্ছে যে ফিল্টার, মানে এগুলা ফিল্টার করে দাও, মানে এই এই জিনিসগুলো বাদে আমাকে দেখাও। তো হাইপেন এফসি এটা এমসির মতোই, এমসি জাস্ট ম্যাচ করে। আর হাইপেন এফসি এটা হচ্ছে যে ফিল্টার স্ট্যাটাস কোড, এটা কি করবে? আপনার ফিল্টার করে দেবে। যেমন এই যে 404 নট ফাউন্ড, আপনি চাচ্ছেন যে সব ধরনের রেসপন্স কোডের স্ট্যাটাস কোডের রেসপন্স আমি দেখতে চাচ্ছি উইদাউট 404, মানে নট ফাউন্ড, যেটা আসলে সার্ভারে এক্সিস্টই করে না। তো সেক্ষেত্রে আপনি হাইপেন এফসি দিয়ে যদি 404 দেন, তো সে কি করবে? যে যে রেসপন্সে স্ট্যাটাস কোড 404 রয়েছে সেগুলো জাস্ট ফিল্টার করে দিবে, মানে সেগুলো আর আপনাকে দেখাবে না। এর বাদে বাকি যেগুলো আছে সেই সকল রেসপন্স গুলো আপনাকে দেখাবে। তো সেম এফএল ওই লাইন, তারপর এফএস সেটা হচ্ছে সাইজ ফিল্টার করবে, এটাও অ্যামাউন্ট অফ লাইন, সরি অ্যামাউন্ট অফ ওয়ার্ড। এরপর হচ্ছে যে এই জিনিসটা আসলে কি, হ্যাঁ, এফ আর ফিল্টার রেজেক্সপি, এটা আসলে কি? এগুলো আমরা একটা একটা করে প্র্যাকটিক্যালি দেখবো, তখন আসলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি একবার করে জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি। এফ আর
ফিল্টার রেজেক্সপি। এখন অনেক সময় লক্ষ্য করবেন, যখন আপনি কোনো একটা ডিরেক্টরি ব্রুট ফোর্স করেন বা একটা ফাইল ব্রুট ফোর্স করেন, দেখবেন যে বাই ডিফল্ট কিন্তু কতগুলা ফাইল নেম আপনাদের কিন্তু দেখায় যে এগুলো এগুলো পাওয়া গেছে, কিন্তু ওই সকল ফাইলগুলোর নেম আসলে ডট দিয়ে শুরু। ডট, যেমন দেখবেন ডট এইচটিটিপিডি, ডট পিএইচপি, ডট এইচটিএক্সএস, এরকম কিছু ফাইল দেখবেন। এগুলো কিন্তু আপনার কি বলে, এগুলো কিন্তু ভ্যালিড ফাইল না। যেগুলো, যেই সকল ফাইল নেম ডট দিয়ে শুরু, এগুলো কিন্তু ভ্যালিড ফাইল নেম না। কিন্তু দেখবেন এগুলার স্ট্যাটাস কোড কিন্তু আপনাকে দেখাচ্ছে 403, মানে ফরবিডেন। আপনি যদি অ্যাক্সেস করতে চান দেখবেন যে আপনার ফরবিডেন দেবে, কিন্তু এগুলো কিন্তু ভ্যালিড না। তো এখন আপনি এগুলা রিডিউস করার জন্য, এগুলা ফিল্টার করার জন্য আপনি কি করবেন? অবশ্যই ফিল্টার স্ট্যাটাস কোড 403 দিবেন, যাতে এই যে ফরবিডেন ওয়ালা যে সকল রেসপন্স আছে সেগুলা যাতে ফিল্টার হয়ে যায়। আপনি অবশ্যই এটাই দিবেন। হ্যাঁ, কিন্তু দেখেন 403 মানে কি? ওই ডিরেক্টরি বা ফাইলটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, কিন্তু ইটস নট অ্যাক্সেসেবল ফর আস। আমরা এটা অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু এক্সিস্ট করে। কিন্তু কিছু বাইপাস মেথড আছে, ওই মেথডগুলো ইউজ করে আমরা আসলে ফরবিডেন ওয়ালা যে ডিরেক্টরি বা ফাইল আছে সেগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু তাই বলে আপনার যে ডট দিয়ে যে ফাইল নেম শুরু, সেগুলোর জন্য আপনি যদি এই 403 ফিল্টার করেন, তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা লস হয়ে যাবে। কারণ অনেক ইন্টারেস্টিং ফোল্ডার আছে, অনেক ইন্টারেস্টিং ফাইল আছে, যেগুলো আপনি হচ্ছে যে ক্যাপচার করতে পারবেন না। তো স্পেসিফিকলি শুধু ওই ডট দিয়ে শুরু যে ফাইল নেমগুলো আছে, ওগুলা জাস্ট ফিল্টার করার জন্য আমরা কি করি, FR এই ফ্ল্যাগটা ইউজ করি এবং একটা রেজেক্স ইউজ করি, যেটা কি করে ডট দিয়ে শুরু যে ফাইল নেম বা ফোল্ডার নেম আছে ওগুলা সে ফিল্টার করে দেয় এবং আমাদেরকে একটা ক্লিন আউটপুট দেয়। এবং 403 ফরবিডেন ওয়ালা যে রেসপন্স গুলো আছে, যেগুলো আসলে ভ্যালিড রেসপন্স, সেগুলো আমাদেরকে এখানে শো করে। এরপর হচ্ছে যে হাইপেন ই। এখন ধরেন আপনি ফাইল ব্রুট ফোর্স করতেছেন, এখন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক কিছু এক্সটেনশন আছে, ওই সকল ফাইলগুলো আপনি খুঁজতেছেন স্পেসিফিক কিছু এক্সটেনশনের, যেমন সেন্সিটিভ কিছু এক্সটেনশন রয়েছে, যেমন টিএক্সটি। যদি আপনি সিটিএফ খেলেন, সিটিএফ এ আপনার টিএক্সটি খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি ধরেন বিভিন্ন ধরনের নোটস থাকে, তো টিএক্সটি। এরপর হচ্ছে ডিবি ফাইল, এসকিউএল ফাইল, ব্যাকআপ ফাইল, হ্যাঁ, এই সকল এক্সটেনশনের ফাইলগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জন্য আসলে আমরা কি করি, হাইপেন ই দিয়ে এক্সটেনশন স্পেসিফাই করে দিই। এগুলো হচ্ছে যে আপনি কমা দ্বারা সেপারেট করতে পারবেন, যেমন ডট পিএইচপি, ডট টিএক্সটি, ডট এসটিএমএল, তারপর হচ্ছে কি ডট ডিবি, ডট এসকিউএল, ডট ব্যাকআপ, হ্যাঁ, এরকম। এরপর হচ্ছে যে হাইপেন আইসি। হাইপেন আইসিটা কি করে, আপনার নিচে তো আর ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করেন নাই, মানে একটা একটা ওয়ার্ড একটা ফাইলে অ্যাড করেন, আপনি তো কারো ক্রিয়েট করা ওয়ার্ড লিস্ট ইউজ করতেছেন, যেমন চেক লিস্ট। তো তারা কি করে, ওয়ার্ড লিস্টের ভিতরে কিছু জিনিস কমেন্ট করে রাখে। সাপোজ কে এই ওয়ার্ড লিস্টটা ক্রিয়েট করছে, কবে ক্রিয়েট করছে, কিছু আপনার মানে আদার্স কিছু ইনফরমেশন আসলে কমেন্ট, মানে যে কোনো কিছু কমেন্ট করে রাখতে পারে, তাই তো ওই ফাইলের ভিতরে। তো এই হাইপেন আইসি দ্বারা আমরা কি করি, বলে দেই যে ইগনোর ওয়ার্ড লিস্ট কমেন্টস, মানে ওয়ার্ড লিস্টের ভিতরে যে কমেন্টস গুলা আছে সেগুলো আসলে ইগনোর করে না। আর কি করবে, তারা ওই কমেন্ট গুলাও আর কি আসলে ওয়ার্ড লিস্ট হিসেবে কাউন্ট করবে। এই জন্য আমরা কি করে দিই, হাইপেন আইসি দিয়ে হচ্ছে বলে দিই যে কমেন্ট ইগনোর করো। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে হাইপেন রিকোয়েস্ট। ধরেন আপনার কাছে ক্যাপচার করা একটা রিকোয়েস্ট ফাইল আছে, HTTP রিকোয়েস্ট ফাইল আছে, তো আপনি ওইটা ইউজ করে হচ্ছে যে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারেন, এফপিএস টুল ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার হাইপেন রিকোয়েস্ট এই ফ্ল্যাগটা ইউজ হবে, এবং এরপর হচ্ছে যে আপনার ওই এইচটিটিপি রিকোয়েস্ট ফাইলটা দিতে হবে। আর এরপর মেইন আমরা যতক্ষণ ওয়ার্ড লিস্ট বলতেছিলাম, তো ওয়ার্ড লিস্ট স্পেসিফাই করে দেওয়ার জন্য হাইপেন ডাব্লিউ এটা ইউজ হয়ে থাকে। এটা দিলে হচ্ছে যে আপনার ওয়ার্ড লিস্ট একটা ওয়ার্ড লিস্ট ফাইল পাথটা দিবেন, ওয়ার্ড লিস্টের পাথটা দিবেন, তারপরে হচ্ছে যে সে রান করবে। ওকে, আপনাকে এগুলো দিতে হবে, এগুলো ম্যান্ডেটরি। এগুলো যা দিলাম এগুলো হচ্ছে আপনার অপশনাল, আপনার কাজের উপরে ডিপেন্ড করে। কিন্তু হাইপেন ইউ, হাইপেন ডাব্লিউ, হ্যাঁ, এগুলা হচ্ছে যে ম্যান্ডেটরি, এগুলো অবশ্যই দিতে হবে। এরপর আসি আউটপুটে। তো আপনি পরবর্তীতে চেক আপের জন্য বা লগ রাখার জন্য বা এই সব রেজাল্ট গুলা সেভ করার জন্য হচ্ছে যে আপনি কিছু অপশন আছে, হাইপেন ও দিয়ে যদি আপনি ফাইল নেম দেন, তাহলে ওই ফাইলে হচ্ছে যে আউটপুট গুলা সে সেভ করবে। এবং এরপর আপনি যদি আউটপুট ফাইল ফরম্যাট, মানে আপনি স্পেসিফিক কোনো ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন, ফাইল ফরম্যাটে, যেমন সেটা জেসন, ইজেসন, HTML, MD, CSV,
তো সেক্ষেত্রে আপনার হাইফেন ও এফ ইউজ হয়। আপনি আসলে কোন ফাইল ফরম্যাটে এটা আপনার আউটপুট সেভ করতে চাচ্ছেন, যে আমি জেসন ফরম্যাটে সেভ করতে চাচ্ছি বা এইচটিএমএল ফরম্যাটে সেভ করতে চাচ্ছি, তখন আসলে ফরম্যাট স্পেসিফাই করে দেওয়ার জন্য হাইফেন ও এফ ইউজ হয়। আর হাইফেন ও আর এটা কি হয়, ধরেন আপনি কমান্ড তো আমরা একবারই এক লাইনে দিই, আউটপুট আউটপুট সহ। তো ধরেন আপনি ওয়ার্ড লিস্ট দিলেন, সেই ওয়ার্ড লিস্ট থেকে এফএফএফ টুল কোনো ডিরেক্টরি বা কোনো ফাইল সে খুঁজে পাইলো না, তার মানে কি আউটপুট জিরো, কিচ্ছু আসবে না। কিন্তু আপনি যে কমান্ডটা দিয়ে ইন্টার যখনই দিছেন, তখন কিন্তু এই আউটপুটের জন্য যে ফাইল পাথটা দিছেন, ফাইলটা যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে, তাহলে সে কি করবে, ফাইলটা ক্রিয়েট করে ফেলবে। কিন্তু দেখেন আপনার কিন্তু কোনো আউটপুটই আসে নাই, শুধু শুধু ফাইলটা ক্রিয়েট হচ্ছে। তো এই জন্য আমরা হাইপেন ও আর এই ফ্ল্যাগটা ইউজ করি। এটা কি করে, যদি কোনো ধরনের আউটপুট না আসে, মানে কোনো আউটপুট আসলো না, কোনো ফাইল বা ফোল্ডার আমরা পাইলাম না, সেক্ষেত্রে হচ্ছে যে ফাইলটা ক্রিয়েট করো না, এটা আসলে আমরা এফএফএফ টুলটাকে বলে দিই। ওকে, তো এই জায়গায় আসলে এই সকল জিনিসই মোটামুটি বলা আছে। তো চলুন আমরা আসলে প্র্যাকটিক্যালি একটু দেখি কিভাবে কাজ করে। এর আগে আমি এখান থেকে এটা কপি করি। তো চলুন আমার কালি টার্মিনালে। ওকে, তো আমরা কি দেখছিলাম যে এফএফইউএফ হাইপেন এইচ দিলে হচ্ছে যে হেল্প মেনুটা আসে। তো এখানে এটা হচ্ছে যে হেল্প মেনু। তো এফএফইউএফ টুল চালানোর একটা সিনট্যাক্স রয়েছে। সিনট্যাক্সটা কি, এফএফ ইউএফ হাইপেন ইউ, আপনার ইউআরএল দিবেন। ইউআরএল দেওয়ার পর আপনি এফএফএফ টুল আসলে বুঝে কিভাবে, একটা কোশ্চেন আছে না মাথায়, যে এফএফএফ টুলটা আসলে বুঝে কিভাবে, যে আমার কোন পয়েন্টটাতে আসলে ওয়ার্ড লিস্ট থেকে ওয়ার্ড গুলা নিয়ে ওই পয়েন্টটাতে বসায় আমি একটার পর একটা ট্রাই করবো, এটা আসলে এফএফএফ বুঝে কিভাবে। তো এফএফএফ সে নিজে থেকে বুঝে না, তাকে বুঝাই দিতে হয়। তো সিনট্যাক্সে একটা কিওয়ার্ড রয়েছে, সেটা ক্যাপিটাল ফাজ, এফ ইউ জেড জেড ডাবল জেড। ওকে, তো ক্যাপিটাল লেটার ফাজ, এই কিওয়ার্ডটা যখন দিই, তখন এফএফএফ টুল বুঝে ওকে, আমাকে তাহলে এই স্পেসিফিক এই পয়েন্টটাতে আসলে ওয়ার্ড গুলা বসাতে হবে। এই স্পেসিফিক পয়েন্টটাতে আমরা ওয়ার্ড লিস্ট থেকে ওয়ার্ড গুলা নিয়ে এখানে একটার পর একটা ট্রাই করতে হবে এই স্পেসিফিক পয়েন্টে। তো এটা হচ্ছে যে কিওয়ার্ড, এটা অবশ্যই দিতে হবে এফএফএফ টুলের ক্ষেত্রে, শুধু এফএফএফ টুলের ক্ষেত্রে। ওকে, এখন আপনি যদি বলেন যে আচ্ছা, আমি যদি ফার্স্ট না দিয়ে অন্য কোনো কিওয়ার্ড দিই তাহলে কি হবে? হ্যাঁ হবে, সেটার জন্য আরেকটু আর জিনিস অ্যাড করা লাগে। তো ধরেন আমি এটাতে আগে বোঝাই। তো এখানে আপনি এতটুকু ইউআরএলটা সিলেক্ট করে দিলেন, এরপর হচ্ছে আপনাকে ওয়ার্ড লিস্ট দিতে হবে। তো আমি ওয়ার্ড লিস্ট দেই, আমার ইটিসি সরি ইউজার শেয়ার চেকলিস্ট, এখানে আমার চেকলিস্ট ইনস্টল আছে। এরপর হচ্ছে ডিসকভারি ডিরেক্টরির ভিতরে ওয়েব কন্টেন্ট, এখানে রয়েছে আপনার আমার ওকে ডাইরেক্টরি, এই যে একটা ফাইল দিলাম। তো এটা হচ্ছে যে একদম বেসিক একটা সিনট্যাক্স, এখন দিলে সে হচ্ছে ট্রাই করবে। তো আপনি যেটা বলছেন যে আপনি যদি এখানে ফাজ না দিয়ে অন্য কোনো কিওয়ার্ড দিতে চান, দিতে পারবেন, কিন্তু একটা জাস্ট জিনিস অ্যাড করতে হবে। সেটা কি, আপনার ওয়ার্ড লিস্টের লাস্টে আপনার ওয়ার্ড লিস্টটা দেওয়া শেষ, পাথ দেওয়া শেষ, দেওয়ার পর সেই ফাইল নেমটার শেষে কোনো স্পেস না, কিন্তু একদম একসাথে একটা কোলন দিবেন। কোলন দিয়ে আপনি যে কিওয়ার্ডটা দিতে যাচ্ছেন, যেমন ধরেন হ্যাক, আমি এই কিওয়ার্ডটা দিতে যাচ্ছি। হ্যাঁ, তো এটা দিবেন। দেওয়ার পর জাস্ট ব্যাকে আসবেন, মানে আপনাকে আগে এই যে ইউআরএল এর পরে আপনি আসলে যে কিওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটাকে দিবেন। যেমন আমি এই কিওয়ার্ডটা দিতেছি, হ্যাঁ দিলাম। দেওয়ার পর আপনি যে ওয়ার্ড লিস্ট স্পেসিফাই করে দিলেন, এই স্পেসিফাই করে দেওয়ার পর ওই ওয়ার্ড লিস্ট ফাইল নেমের সাথেই একটা কোলন দিবেন। কোলন দেওয়ার পর আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এই যে এখানে আমি দিয়ে দিছি, জাস্ট আর কিছুই না, আপনি জাস্ট এন্টার করবেন। তো আমার দেখেন টুল কিন্তু কাজ করতেছে। তো এই যে আমি একটা জিনিস বলছিলাম, এই যে এন্টার করার পর দেখেন এই যে কত ব্যানার, কত হাবিজাবি ইনফরমেশন এখানে দেখাচ্ছে, এফএফএফ টুলের লোগো, কি কি করছি না করছি এই সকল হাবিজাবি। তো এগুলো যদি আমি দেখতে না চাই, যদি ডিরেক্ট র আউটপুট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, হাইফেন এস সাইলেন্ট। দেখবেন আর কিছু ওই ব্যানারটা কিন্তু আমাকে দেখাইতেছে না, এটা লোগো, ওই ব্যানার কিন্তু দেখাইতেছে না। দেখেন কি কি ডিরেক্টরি আসলে সে পাইছে, সেগুলা কিন্তু এখানে শো করতেছে। এই দেখেন এক্সটার্নাল কনফিগ, ভালনারেবিলিটিস, এই সকল ডিরেক্টরি ডিরেক্টরি সে পাইছে। কিন্তু এখানে আরেকটা জিনিস, এখন আমরা বুঝতেছি না এটা আসলে স্ট্যাটাস কোড কত দিচ্ছে আমাকে, 200 দিচ্ছে না 301 দিচ্ছে না 302 দিচ্ছে, এটা দেখতে পারতেছি না। তো যদি সাইলেন্ট মোডটা না দিই, তখন আসলে আমরা
ডিটেলস দেখতে পারবো। তো আমি মনে করি যে আসলে সাইলেন্ট মোডটা না দেওয়াই ভালো, কারণ আপনারা দেখতে পারবেন এই যে যেমন ডক্স এটা রিডাইরেকশন করে দিচ্ছে, এক্সটার্নাল এটাও রিডাইরেকশন করে দিচ্ছে, কনফিগ এটাও রিডাইরেকশন করে দিচ্ছে। তো আমি যদি হাইপেন আর ইউজ করি তাহলে কি হবে, যে কোথায় রিডাইরেক্ট করছে সেটা তো সে রিকোয়েস্ট করবে। ওকে, মানে রিডাইরেকশন ওই ডাইরেক্টরিতেই হইতেছে। ওকে, হ্যাঁ। তারপর যদি কালার আউটপুট দেখতে চাই তাহলে আমরা কি হাইপেন সি ইউজ করি কালারিং আউটপুটের জন্য। তো দেখেন এই যে কালারিং আউটপুট সব গ্রিন গ্রিন এখন, এগুলো কিন্তু সব গ্রিন দেখাচ্ছে, মানে কালারিং আউটপুট। এরপর হচ্ছে এটা তো গেল। তো আমরা যদি ম্যাচ করি এখন তো তেমন এখানে দিচ্ছে না। আমরা সাপোজ ওকে, এটা তো ডিরেক্টরি ব্রুট ফোর্স করলাম, তো আমরা কি করি এখন ফাইল ব্রুট ফোর্স করি, মানে কি ফাইল আর কি, কোনো ফাইল আর কি হিডেন ফাইল রয়েছে কিনা এটার জন্য। তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদের সিনারিও বেসিস আমাদের ওয়ার্ড লিস্ট চেঞ্জ হচ্ছে, তো একটা ডিরেক্টরি এটা কখনো একটা ফাইল নেম হবে না। তো দ্যাটস ওয়াই আমাদের কি ফাইলের জন্য, ফাইল ব্রুট ফোর্সিং এর জন্য আমাদের ওই ফাইলের যে ওয়ার্ড লিস্ট রয়েছে সেটা দেওয়া লাগবে। তো আমি এখানে ফাইল নেম মানে ফাইল ওয়ার্ড লিস্টটা দিয়ে দিলাম ফাইলের। এই ওয়ার্ড লিস্টে আপনার সকল প্রকার ফাইল নেম রয়েছে। তো এইভাবে দিলাম, দেওয়ার পর জাস্ট ইন্টার। এই দেখেন রেসপন্সে দেখেন কি দিতেছে, ফাইল নেমে কিন্তু দেখেন এই যে ডট htaccess ডট html ডট পিএইচপি ডট htm ডট ht পাসওয়ার্ড, এই সকল ফাইল নেম দিতেছে। এগুলা কিন্তু ভ্যালিড না, ইনভ্যালিড, কিন্তু দেখেন এগুলা স্ট্যাটাস কোড কিন্তু 403 দিতেছে। এই দেখেন এই যে 403 যেগুলোর ফাইল নেম দেখেন এই যে ডট htaccess দিয়ে শুরু, কিন্তু এখানে দেখেন আরেকটা আমরা ফাইল পাইছি wp forum ডট phps, এটা দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু 403 মানে ফরবিডেন। তো আমি এটা এখন ক্যান্সেল করি। তো একটু আগে যেটা বলছিলাম, আপনি ধরেন এই যে ডট htaccess ডট এসটিএমএল মানে ডট দিয়ে যে ফাইল নেম গুলা শুরু, এগুলার দেখেন স্ট্যাটাস কোড দেখাচ্ছে 403, মানে এগুলো আমার রেসপন্সে দিচ্ছে, মানে সব হাবিজাবি লাগতেছে, মানে এগুলো আমার কোনো কাজেরই না, এগুলো সব ইনভ্যালিড। তারপর আমার রেসপন্সে দিতেছে আবার স্ট্যাটাস কোডও 403 মানে ফরবিডেন। তো আপনি যদি এগুলা সরানোর জন্য ফিল্টার করেন, ফিল্টার স্ট্যাটাস কোড 403, তখন দেখেন এর আগে এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা ফাইল পেয়েছিলাম এই যে wp forum ডট phps, এটা কিন্তু একটা ভ্যালিড ফাইল এবং এটার স্ট্যাটাস কোডও কিন্তু 403 দিতেছে। এখন আমি যদি এই এফসি দিয়ে জাস্ট ইন্টার করি, সে কি করবে, 403 যত স্ট্যাটাস কোড আছে রেসপন্সে সব একদম সরায় দিবে, সব একদম গায়েব। তো এখানে কি হইতেছে, আমরা আমাদের যে সেন্সিটিভ একটা ডিরেক্টরি ছিল, একটা ইন্টারেস্টিং ফাইল ছিল, সেটা কিন্তু আমরা আর এখানে দেখতে পারতাছি না। তাহলে আমরা তো আর বুঝবো না যে আসলে আহ কোনো হিডেন বা সেন্সিটিভ ফাইল রয়েছে কিনা, যেগুলার আসলে রেসপন্স এইচটিটিপি স্ট্যাটাস কোড 403 ফরবিডেন। তো এখন এর জন্য আসলে আমরা ইউজ করি -fr regex। ওকে, তো এটা হচ্ছে যে সেই রেজেক্স প্যাটার্ন। তো এটা যখন দিব তখন কি হবে, আমরা আসলে সব ধরনের স্ট্যাটাস কোডের রেজাল্টই পাবো, কিন্তু সেই ক্ষেত্রে যে সকল ফাইল নেমগুলো আসলে ডট দিয়ে শুরু সেগুলো আর আমাদেরকে দেখাবে না, ওগুলা ফিল্টার করবে। তো দেখেন এই দেখেন এখন কিন্তু আর ওই যে ডট দিয়ে যে ফাইল নেমটা শুরু সেটা কিন্তু আর দেখাইতেছে না, কিন্তু দেখেন আমরা কিন্তু 403 স্ট্যাটাস কোড রেসপন্স একটা পাইছি, wp forums ডট phps একটা ফাইল পাইছি। এটা মেবি কোনো একটা সেন্সিটিভ বা একটা ইনফরমেটিভ একটা ফাইল, যেখানে আসলে আমরা মানে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য হতে পারে, যেহেতু 403 ফরবিডেন মানে অ্যাক্সেস ডিনাই করে রাখছে, অবশ্যই সেটা কোনো সেন্সিটিভ কোনো একটা ফাইল। আর অবশ্যই এক্সিস্ট করে, সার্ভারে অবশ্যই আছে, জাস্ট অ্যাক্সেসটা ডিনাই করা। তো দেখেন এখন কিন্তু আর ওই যে আমাদের ডট দিয়ে শুরু ফাইল নেমগুলো আসতেছে না, কিন্তু যদি আমরা 403 দিয়ে যদি ফিল্টার করে দিতাম তাহলে কিন্তু এই যে এরকম একটা যে সেন্সিটিভ একটা ফাইল আছে সেটা কিন্তু আর আমরা এখানে দেখতে পারতাম না। তো এই ছিল আর কি ফিল্টারিং। তারপর আমরা যদি ম্যাচ করি, হ্যাঁ, শুধু -mc মানে শুধু 403 যেই স্ট্যাটাস কোড ম্যাচ করবে সেই রেজাল্ট গুলা দাও। তাই দেখেন এই যে 403 ম্যাচ করতেছে যে রেজাল্টে, যে রেসপন্সে, সেগুলো আমাদের এখানে দিতেছে। এখন কিন্তু আর এই যে 20 এগুলা রেজাল্ট দিতেছে না।
তো এইভাবে আমরা হচ্ছে যে ম্যাচিং এবং ফিল্টারিং ইউজ করতে পারি। ওকে, এরপর আমরা তো এটা কি করলাম, এখানে ডিরেক্টরি ব্রুট ফোর্স করলাম, ফাইল ব্রুট ফোর্স করলাম। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমরা কি জানি, প্রতিটা ওয়েবসাইটে যখন আমরা ডোমেইন নেম লিখে ইন্টার দিই বা ডিরেক্ট আইপিটা লিখে ইন্টার দিই, দেওয়ার সাথে সাথে কি একটা ডিফল্ট একটা পেজ কিন্তু অটোমেটিক চলে আসে। আমাদের কিন্তু ইন্টার দেওয়ার পর কোনো একটাতে ক্লিক করে কিন্তু একটা পেজ যেতে হয় না, ডিরেক্ট কিন্তু একটা ফ্রন্ট এন্ড সামনে চলে আসে সুন্দর। হ্যাঁ, তো এটা আসলে কিভাবে আসে? তো ওয়েব সার্ভারের ওয়েব ডিরেক্টরিতে আসলে একটা ফাইল থাকে যেটাকে বলি আমরা ইন্ডেক্স ফাইল, সেটা ইন্ডেক্স ডট পিএসপি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, হোয়াট এভার ইট ইজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ওয়েবসাইটটা ক্রিয়েট করা, সেটার এক্সটেনশনই সেটা সেখানে হবে। তো এই ইন্ডেক্সটা কেন ইউজ করি? আমরা যখন এইভাবে ধরেন এই ইউআরএল, এটাতে যখন এই ইউআরএল যখন হিট করি, তখন ওয়েব সার্ভারে একটা রিকোয়েস্ট যায় রুট ডাইরেক্টরি। হ্যাঁ, রুট ডাইরেক্টরিতে একটা রিকোয়েস্ট যায়, মানে কোন একটা ফাইল টাইলে আমরা চাচ্ছি না, ডিরেক্ট একটা রুট ডিরেক্টরিতে রিকোয়েস্ট যায় যে আমরা আসলে কিছু একটা অ্যাক্সেস করতে চাচ্ছি, কিন্তু সেখানে আমরা ফাইল নেম স্পেসিফাই করে দিই না। তো ওয়েব ডিরেক্টরিতে ওয়েব সার্ভার আসলে তার ডিরেক্টরিতে চেক করে দেখে যে ইন্ডেক্স নামে কোনো ফাইল আছে কিনা। ওয়েব সার্ভার কি করে, বাই ডিফল্ট সে আসলে ইন্ডেক্স ফাইলটা হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করে। ওকে, মানে আপনি যদি রুট ডিরেক্টরিতে রিকোয়েস্ট করেন, তাহলে ওয়েব সার্ভার বাই ডিফল্ট সেই ইন্ডেক্স ফাইলটা আপনাকে প্রোভাইড করে, এবং ইন্ডেক্স ফাইলে যে কোড লেখা আছে সেটা আসলে আপনার ব্রাউজার রেন্ডার করে, এবং আমরা হচ্ছে যে ইসে দেখতে পারি। তো এটা হচ্ছে মেইন। আর যদি ওয়েব সার্ভারের ওয়েব রুট ডাইরেক্টরিতে যদি আপনার ইন্ডেক্স ফাইলটা না থাকে, তখন কি হয়, আপনি যদি রুট ডাইরেক্টরিতে রিকোয়েস্ট করেন, তাহলে দেখা যাবে যে ওই ওয়েব রুট ডাইরেক্টরিতে আদার যে ফোল্ডার রয়েছে, আদার যে ফাইল রয়েছে, সেগুলো আসলে এক্সপোজ হয়ে যায়, আমরা আসলে ব্রাউজারে দেখতে পারি। সেটাকে আমরা বলে থাকি ডাইরেক্টরি লিস্টিং। এটাও এক ধরনের ভালনারেবিলিটি। আমরা কি করতে পারতেছি, আমরা কিন্তু ডিরেক্ট ওয়েব সার্ভারের ওয়েব রুট ডাইরেক্টরিতে যেই ডাইরেক্টরি বা ফোল্ডার রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারতেছি। তো এখন ওই ইন্ডেক্সটাকে কাজে লাগিয়ে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারবো যে ও ওয়েবসাইটটা, আমার টার্গেট ওয়েবসাইটটা আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করা। সেটা কিভাবে? এখানে আমরা এক্সটেনশন ব্রুট ফোর্স করবো। এক্সটেনশন ব্রুট ফোর্স বলতে ওয়েব ওয়েব রুট ডাইরেক্টরিতে অবশ্যই ইন্ডেক্স ফাইল আছে। তো সেখানে আসলে কোন ল্যাঙ্গুয়েজের ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করা, সেটা কি পিএইচপি ইউজ করে বানানো, নাকি এএসপি, নাকি জেএসপি মানে জাভা স্ক্রিপ্ট, না পাইথন, এগুলা, এটা এটা ইউজ করে বানানো, নাকি ডট নেট ইউজ করে বানানো, সেটা আসলে বুঝবো কিভাবে? হ্যাঁ, তো আমরা ওই যখন রিকোয়েস্টটা করব, সার্ভার থেকে যখন রেসপন্স আসবে, তখন আমরা ওই ফাইল নেমটা দেখে, ফুল ফাইল নেমটা দেখে আসলে বুঝতে পারবো যে ওকে, এটা আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো। তো সেটা কিভাবে করব? তো ইন্ডেক্সটা ডিরেক্ট আপনার রুট ডিরেক্টরিতেই থাকে। তো আপনার আইপি অথবা ডোমেইন নেমটা লিখে স্ল্যাশ দিয়ে জাস্ট ইন্ডেক্স লিখবেন। তো এখানে জাস্ট আমরা কি ইন্ডেক্স ডট পিএইচপি এরকম কিছু দিব না, আমরা জাস্ট কি করবো, এখানে এই কিওয়ার্ডটা ইউজ করব। কি কিওয়ার্ড ইউজ করব? আমরা ধরেন আমাদের হ্যাক কিওয়ার্ড এটা ইউজ করব। তো এখন এটা ইউজ করলাম। তো এখন আমাদের কি এক্সটেনশন দিতে হবে। তো এই ওয়েব কন্টেন্টের ভিতরে একটা ওয়ার্ড লিস্ট রয়েছে এক্সটেনশনের, ওয়েব এক্সটেনশন নামে, ওয়েব এক্সটেনশনস ডট টিএক্সটি। ওকে, তো এখন আমি যদি ইন্টার দিই, ওকে, তো দেখেন এখানে তো দুইটা এক্সটেনশনই পাইছে, ডট পিএইচপিএস অ্যান্ড ডট পিএইচপি। মানে আমরা বুঝতে পারতেছি যে এটা ওয়েবসাইটটা আসলে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আসলে এক্সটেনশনও ব্রুট ফোর্স করতে পারি। এরপর আসি কি আমাদের প্যারামিটার ব্রুট ফোর্স। তো প্যারামিটারটা কি? প্যারামিটার ইজ লাইক ভেরিয়েবল। যারা প্রোগ্রামিং করেন বা টুকটাক নলেজ আছে তারা অবশ্যই জানেন যে ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল হচ্ছে যে ইজ এ কন্টেইনার অর এ বক্স, যেখানে আমরা আসলে কোনো ডাটা, যে কোনো ধরনের ডাটা হইতে পারে, মানে যে কোনো টাইপের ডাটা হইতে পারে, ওই ডাটাগুলো আসলে আমরা ভেরিয়েবলের ভিতরে স্টোর করি, যাতে পরবর্তীতে আমি ডাটাটা ইউজ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। তো প্যারামিটারও সেম। আমরা ওয়েবের ভাষায় আসলে ওই সেই ভেরিয়েবল বলি না, আমরা আসলে প্যারামিটার বলি। তো প্যারামিটার কি করে, আসলে ক্লায়েন্টের কাছ থেকে সে আসলে কিছু ডাটা নিয়ে যায় সার্ভারের কাছে। এটা কেমন? ধরেন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি, যেমন
কয়েকটা প্রোডাক্টের ওয়েবসাইট, শপিং ওয়েবসাইট। সেখানে ধরেন আমরা কোনো একটা প্রোডাক্ট ক্লিক করি সেটা বাই করার জন্য। তো সেই প্রোডাক্ট কি কোন একটা ক্যাটাগরির ভিতরে থাকে, যেমন ওকে ক্যাটাগরি, এরপরে ধরেন ফোনস, মানে ক্যাটাগরি, ক্যাটাগরি কি ফোন, এরপর কি থাকে হচ্ছে যে আমাদের একটা কোশ্চেন মার্ক থাকে, মানে প্যারামিটার বোঝার উপায় হচ্ছে একটা কোশ্চেন মার্ক থাকবে এবং একটা ওয়ার্ড থাকবে। এটা যে কোনো ধরনের ওয়ার্ড হতে পারে। ধরেন আইডি, এগুলো হচ্ছে ফেমাস বা ওয়েল নন কিছু প্যারামিটার। আইডি, আইডি ইজ ইকুয়াল টু 1, এটা এতটুকু হচ্ছে প্যারামিটার। অ্যান্ড দেন ইজ ইকুয়াল টুর পরে যেটা থাকে সেটা হচ্ছে যে সেই প্যারামিটারের ভ্যালু, মানে সেটা আসলে ইউজারের কাছ থেকে কোন ভ্যালুটা নিয়ে যাচ্ছে সার্ভারের কাছে। তো এখন আমি যখন আইডি ইজ ইকুয়াল টু 1 দিচ্ছি তখন আসলে সার্ভারের কাছে যাচ্ছে যে ইউজার আসলে ক্যাটাগরি ফোন, ফোনের ভিতরে আইডি নাম্বার 1, মানে অনেকগুলো ফোন, ডাটাবেজের ভিতরে অনেকগুলো ফোন রয়েছে, তো সেখানে আইডি নাম্বার 1 মানে 1 নাম্বার যে ফোনটা সে আসলে সেটা দেখতে যাচ্ছে। তো সার্ভার সেটা দেখবে, ওকে ডাটাবেজ চেক করবে, 1 নাম্বার আইডি এই ফোন রয়েছে স্যামসাং, সে কি করবে রেসপন্স দিবে। এবং আমরা কি করব, ওয়েব ব্রাউজার কি করবে সেটা আসলে আপনার রেন্ডার করবে। রেন্ডার করার পর আমরা আসলে ওই স্পেসিফিক ওই ফোনের ডিটেলস আমরা দেখতে পারবো। এখানে অ্যাড টু কার্ট লেখা থাকে, বাই নাও, হাবি জাবি, প্রাইস, এই সকল জিনিস থাকে। তো এই হচ্ছে আপনার প্যারামিটার। তো ধরেন আপনি ডিরেক্টরি ব্রুট ফোর্স করলেন, করে আপনি একটা ইন পয়েন্ট পাইলেন, সেখানে আপনার মনে হচ্ছে যে আসলে এখানে কোনো একটা প্যারামিটার থাকতে পারে বা কোনো প্যারামিটার সেটা অ্যাকসেপ্ট করে, যেটা আসলে ভালনারেবল প্যারামিটার হতে পারে, বা সেই প্যারামিটার ইউজ করে আমরা কোনো ধরনের অ্যাটাক করতে পারি। তো সেক্ষেত্রে আসলে আমরা জানি না কোন প্যারামিটার হবে। তো এই জন্য আমরা কি করি, প্যারামিটার ব্রুট ফোর্স করি। তো প্যারামিটার ব্রুট ফোর্স করার ফলে আমরা আসলে প্যারামিটার পাই সেই ইন পয়েন্টে, এবং সেই প্যারামিটার ইউজ করে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারি। সেটা হতে পারে এসকিউএল ইনজেকশন অ্যাটাক, ওএস কমান্ড ইনজেকশন অ্যাটাক, এরপর হতে পারে আপনার এলএফআই আরএফআই, এই সকল অ্যাটাক হতে পারে। তো এই হচ্ছে সিনারিও। তো এখন প্যারামিটার ব্রুট ফোর্স করবো কিভাবে, তো সেম ধরেন তো প্যারামিটার ব্রুট ফোর্স করার আগে আমরা আসলে আমাদের ট্রাই হেকমির যে কোয়েশ্চেন গুলা ছিল সেটা আসলে আগে আমরা অ্যান্সার দিয়ে আসি। তো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট ফাইল ইউ ফাইন্ড উইথ এ 200 স্ট্যাটাস কোড। তো আমরা আসলে তো অনেক ফাইলই পাইছিলাম, এগুলা 200 স্ট্যাটাস কোড ছিল। এই যেগুলো আছে সব 200 স্ট্যাটাস কোড। তো আমি আসলে অন্য ওয়ার্ড লিস্ট ইউজ করছি, তো ওরা আসলে অন্য ওয়ার্ড লিস্ট ইউজ করছে। তো আসলে তাদের ওয়ার্ড লিস্ট ইউজ করলে আসলে ফার্স্ট যে ফাইলটা ছিল সেটা আসলে ফ্যাব আইকন, আর আমি সেটা সেকেন্ডে পাইছি। তো এই যে এরপর আসি ফাইন্ডিং পেজেস এন্ড ডাইরেক্টরিজ। তো এখানে আসলে ওই জিনিসটাই বলা আছে আমি একটু আগে যেটা আপনাদেরকে বললাম, যে ইন্ডেক্স ইউজ করে আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, টার্গেট ওয়েবসাইটটা আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বানানো সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আর এখানে হচ্ছে হচ্ছে আপনার কি ইউজ করছে কি, ওকে ওকে। তো আরেকটা, সেটা আসলে আপনাদেরকে দেখানো হয় না, সেটা হচ্ছে আমরা আসলে স্পেসিফিক কিছু এক্সটেনশনের ফাইল খুঁজতেছি। তো সেক্ষেত্রে কি করি, আমরা হাইপেন ইউজ করি এবং সেখানে দিই ডট সেই ফাইল নেম টিএক্সটি, কমা দিয়ে ডট পিএইচপি, কমা দিয়ে ডট ডিবি, এভাবে আসলে আমরা স্পেসিফাই করে দিই। তো সে কি করবে, এই সকল এক্সটেনশনের ফাইলগুলো আমাদেরকে খুঁজে দিবে। তো দেখেন টিএক্সটি দিচ্ছে, পিএইচপি দিতেছে। তো আমি আসলে যে যে স্পেসিফাই করে দিচ্ছি সেগুলো এখানে দিতেছে আর কি। তো ওকে, তো এটাই আর কি এখানে বলা আছে। তো বলতেছে হোয়াট টেক্সট ফাইল ডিড ইউ ফাইন্ড, আমরা আসলে এখানে কোন টিএক্সটি ফাইলটা পাইলাম। তো দেখেন এখানে টিএক্সটি পাইছি, রোবটস ডট টিএক্সটি। তো এটা আমি এন্টার করে দিই। তা বলছে হোয়াট টু ফাইল এক্সটেনশনস ওয়ার ফাউন্ড ফর দ্য ইন্ডেক্স পেজ। তো আমরা একটু আগে কিন্তু ইন্ডেক্স পেজের জন্য এক্সটেনশন ব্রুট ফোর্স করছিলাম, সেখানে কিন্তু আমরা দুইটা এক্সটেনশন পাইছি, একটা পিএইচপি আর এটা কিন্তু পিএইচপিএস। ওকে, তো আমাদের কিন্তু এটা শেষ। তারপর বলছে যে হোয়াট পেজ হ্যাজ এ সাইজ অফ 4840। তো আমরা আসলে এখন রেসপন্স সাইজ ম্যাচ করব, যে 4840 ম্যাচ করে রেসপন্স সাইজ, সেই রেসপন্সটা আমাকে দাও। তো এটা আমি আসলে ক্যান্সেল করি। এখানে আমি কি করব, হাইপেন এম এস মানে ম্যাচ সাইজ
কি বলছিল 4840, যদি দেই একটু ওয়েট করব। তো দেখেন এই যে আমাদের কিন্তু দেখেন হুবহু রেসপন্স সাইজ যে ম্যাচ করছে 4840, সেই রেজাল্টে আমাকে দিছে অ্যাবাউট ডট পিএইচপি। তো এখানে বলছে কোন ফাইল বা কোন পেজ, অ্যাবাউট ডট পিএইচপি। ওকে, তো হচ্ছে হাউ মেনি ডাইরেক্টরিজ আর দেয়ার, সেখানে আসলে কয়টা ডিরেক্টরি আসলে আমরা ফাইন্ড করছি। ওকে, 4টা। এরপর এখানে হচ্ছে যে ফিল্টার্স নিয়ে আলোচনা করছে, যেটা আমি আগে বুঝিয়ে দিছি। ফিল্টার আসলে কোন ফিল্টার আসলে কখন ইউজ হয়ে থাকে, কিভাবে ইউজ করতে হবে, এগুলো আর কি। তা বলছে যে আফটার অ্যাপ্লাইং দ্য এফসি ফিল্টার হাউ মেনি রেজাল্টস ওয়ার ফাউন্ড। তো আমরা যদি এফসি ফিল্টার ইউজ করি কয়টা রেজাল্ট আর কি পাবো ফাইলে। FC 403। তো এগুলো হচ্ছে যে ওকে 11টা। বলছে আফটার অ্যাপ্লাইং দ্য এমসি ফিল্টার হাউ মেনি রেজাল্টস ওয়ার রিটার্ন। ওয়েট, এগুলা ক্যান্সেল করি। ওকে, তো এরপর বলছে যে হুইচ ভ্যালুয়েবল ফাইল উড হ্যাভ বিন হিডেন ইফ ইউ ইউজড -FC 403। অর্থাৎ বলতেছে যে আমরা একটু আগে যেটা দেখালাম, আমরা যদি ফিল্টার রেজেক্সপি এই ফ্ল্যাগটা ইউজ করার বদলে যদি -FC 403 এটা ইউজ করি, ওই ডট দিয়ে শুরু ওই ফাইল নেমগুলো ফিল্টার করার জন্য, তাহলে আসলে আমাদের কোন ভ্যালুয়েবল ফাইলটা আসলে ফিল্টার্ড হয়ে যাচ্ছিল, সেটা আসলে কি, সেটা ছিল এই যে এটা। ওই এই যে wp-forums.phps এটা। ওকে, তো এখন হচ্ছে যে আমরা দেখব প্যারামিটার ফাজিং, মানে প্যারামিটার ব্রুট ফোর্সিং যেটা। তো এটার জন্য আলাদা মেশিন, জাস্ট এটা আমি টার্মিনেট করি, জাস্ট এটা স্টার্ট। ওকে, তো হচ্ছে এখন আমরা প্যারামিটার ব্রুট ফোর্স করবো। তো এখানে হচ্ছে প্যারামিটার ব্রুট ফোর্স করার জন্য একটা ইন পয়েন্ট দিয়ে দিছে, যে ইন পয়েন্ট হচ্ছে যে আমরা প্যারামিটার ব্রুট ফোর্স করব। তো প্যারামিটার ব্রুট ফোর্স করার জন্য এখানে দুই ধরনের ওয়ার্ড লিস্ট ইউজ করছে, একটা বার প্যারামিটার নেমস, যেখানে আসলে কিছু ওয়েল নোন যে প্যারামিটার আর কি অ্যাকচুয়ালি এক্সিস্ট হয়ে থাকে, যেমন আইডি, ক্যাট, হ্যাঁ, সিস্টেম, এরকম কিছু প্যারামিটার যেগুলো আর কি এই বার প্যারামিটার নেমসে রয়েছে। আর আরেকটা হচ্ছে যে আমরা র্যান্ডম ওয়ার্ড আর কি ইউজ করতে পারি। তো জাস্ট আমি এখানে প্যারামিটার প্রসেস করার জন্য UF-U, এখানে প্যারামিটার কি শুরু হয় কোয়েশ্চেন মার্ক দিয়ে, তারপর কি 5, এই কিওয়ার্ডটা, এরপর ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা ডাবল কোটেশন দিই। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ড লিস্ট, হাইপেনশিয়ার, সেট লিস্ট, ডিসকভারি, ওয়েব কন্টেন্ট, সরি। ওকে, বার প্যারামিটার নেম ডট টিএক্সটি জাস্ট এন্টার করি। তো এখানে দেখেন এই যে উরুম দারুম খালি রেসপন্স আসতেছে, যেগুলো আসলে আমাদের একটা কাজের না। দেখেন সবাই যে রেসপন্স সাইজ দেখেন 691, অথবা রেসপন্স ওয়ার্ড দেখেন, নাম্বার অফ ওয়ার্ডস, বা লাইন দেখেন, মানে সেমই সব রেসপন্সে, তো সেমই দেখতে পারতেছি আমাদের যে রেসপন্স লাইন বা রেসপন্স ওয়ার্ড। তো আমরা এখান থেকে আমাদের যে স্পেসিফিক যেটা দরকার যে আউটপুটটা, সেটা কিন্তু খুঁজে পাওয়া খুবই টাফ। তো দ্যাটস ওয়াই এখন আমরা কি করবো, এখানে ফিল্টার ইউজ করবো কি -F মানে ফিল্টার ওয়ার্ড 39, এটা ফিল্টার করে যেটা আসলে ভ্যালিড, বা এটার বাদে যেই বেশি ওয়ার্ডের যে রেসপন্স আছে সেটা আর কি আমাদেরকে দেখাও। তো আসলে ট্রাই করতেছে, তো দেখেন এই যে একটা ভ্যালিড হচ্ছে কি প্যারামিটার পাইলো, আইডি। ওকে, তো আমরা তো প্যারামিটার পাইলাম, তো এখন ওই প্যারামিটার আসলে ক্লায়েন্টের কাছ থেকে ভ্যালিড কোন ভ্যালুটা নিতেছে, যেটা আসলে সার্ভারের কাছে গেলে সার্ভার থেকে আমরা একটা মিনিংফুল রেসপন্স পাবো, বা
মানে সেন্সিটিভ কোনো রেসপন্স বা ভালো কোনো রেসপন্স আমরা পাবো, মানে যেইটা আসলে এক্সিস্ট করে, যেই প্যারামিটার ভ্যালু। তো সেই ভ্যালু তো আমরা জানি না, তো সেই ভ্যালু আমাদের কি করতে হবে, ব্রুট ফোর্স করতে হবে। তো এখন কথা হচ্ছে যে এই ভ্যালু যেহেতু আইডি প্যারামিটার, তো আইডি প্যারামিটার হচ্ছে যে আপনার ভ্যালু হিসেবে সে নাম্বার নেয়, ইন্টিজার নেয়। যেমন 0 থেকে, সেটা যে কোনো বলুন, মানে যে কোনো রেঞ্জে নাম্বার হতে পারে। তো এটার জন্য আমরা নাম্বার এর একটা লিস্ট ইউজ করতে পারি ওয়ার্ড লিস্ট হিসেবে। অথবা হচ্ছে যে আরেকটা ওয়ে আছে, সেটা কি, আপনি চাইলে কোন একটা টুল ইউজ করে আপনি নাম্বারের ওয়ার্ড লিস্ট জেনারেট করতে পারেন, এবং সেটাকে আপনার পাইপ সাইন ইউজ করে এফএফএফ টুলের ইনপুটে আপনি দিয়ে ওয়ার্ড লিস্ট হিসেবে কাজ চালাতে পারেন। সেটাকে আমরা বলি হচ্ছে যে এসটিডিডি, হ্যাঁ, এসটিডি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এসটিডি হিসেবে আমরা হচ্ছে সেটা ইউজ করতে পারি। ওকে, তো আনফরচুনেটলি মাঝখানে ভিডিওটা আমার ইন করা লাগে, তো আমি মেশিনটা আবার স্টার্ট করে নিয়েছি। তো এখন আমরা যদি চাই যে কোন একটা টুলের সাহায্যে, কোন একটা টুল ইউজ করে আমরা একটা নাম্বার লিস্ট জেনারেট করি, স্পেসিফিক আপনার 0 থেকে 255, মানে যে কোনো রেঞ্জের নাম্বার লিস্ট হতে পারে। তো কোনো একটা টুল ইউজ করে যদি সেটা আমরা জেনারেট করি, এবং সেটা যদি আমাদের এফএফ টুলের ওয়ার্ড লিস্ট হিসেবে দিতে চাই, তাহলে হচ্ছে যে একটা ফ্ল্যাগ আছে, সেটা হচ্ছে -w স্পেস হাইপেন। এটা হচ্ছে যে এফএফ টুলকে বলে দেয় যে তুমি হচ্ছে এসটিডি আউট থেকে হচ্ছে ওয়ার্ড লিস্টটা নাও। ওকে, তো যখন হচ্ছে আমরা এই কমান্ডটা ইউজ করব, যেমন ধরেন এখানে একটা কমান্ড আছে, অথবা ফর লুপ। তো এখানে ফর লুপ ইউজ করা হচ্ছে যে নাম্বার লিস্ট জেনারেট করা হয়েছে। তো এখানে ফর আই ইন রেঞ্জ, মানে এটা রেঞ্জ বোঝাচ্ছে 0 থেকে 255। তো একটা একটা করে যখন কাজ করবে, ফর লুপটা চলবে, তখন হচ্ছে এই আই হচ্ছে একটা ভেরিয়েবল, আই এর ভ্যালু একবার 0 হবে, সেটা ইকো করবে। ইকো মানে হচ্ছে সেটা প্রিন্ট করবে। তো যেটা প্রিন্ট করবে আউটপুট সেটা, এবং সেটা হচ্ছে যে আমরা পাইপ সিম্বলের থ্রু ফার্স্ট কমান্ডের আউটপুটটা সেকেন্ড কমান্ড, যেটা আমাদের এফএফএফ টুলের ইনপুট হিসেবে দিচ্ছি, মানে ওয়ার্ড লিস্ট হিসেবে দিচ্ছি। তো এইভাবে যখন আমরা দিচ্ছি, তখন সে কি করবে, আমরা স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড লিস্ট পাথ না দিয়ে, কোনো একটা ওয়ার্ড লিস্ট ফাইল না দিয়ে, আমরা হচ্ছে কোনো একটা টুল ইউজ করে, কোনো একটা মেথড ইউজ করে আমরা হচ্ছে নাম্বার লিস্ট জেনারেট করতেছি, এবং সেটা হচ্ছে আমরা এফএফএফ টুলে ওয়ার্ড লিস্ট হিসেবে দিচ্ছি, এবং সেটা হচ্ছে যে এসটিডি আউট মেথডোলজির থ্রু। ওকে, তো এখানে অনেকগুলো কমান্ড এখানে দেওয়া হয়েছে। আপনার মানে যেটা ভালো লাগবে আপনি যে কোনো ধরনের কমান্ড ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি হচ্ছে ধরেন ফর লুপ এটা ইউজ করে দেখাই। তো এটা আমি কপি করি। তো এটা কপি করে যখন আমি এখানে ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর দেখেন কি হয়। দেখেন এখানে ফার্স্টে আমার ফর লুপটা চলতেছে, আয়ের ভ্যালু 0 হচ্ছে, সেটা কি করতেছে, আবার এফএফইএফ এ সেটা ওয়ার্ড লিস্ট হিসেবে দিচ্ছে, ওয়ার্ড হিসেবে দিচ্ছে। পরে আবার চলতেছে, আয়ের ভ্যালু 1 হচ্ছে, সেটা আবার ওয়ার্ড লিস্ট হিসেবে সে নিচ্ছে, নিয়ে তার আইডি ইজ ইকুয়াল টু ফার্স্ট যে কিওয়ার্ডটা দিছি সেখানে সে বসাচ্ছে। তো সেম ওয়েতে এইটা 255 পর্যন্ত চলবে, এবং যেটা ভ্যালিড, ভ্যালিড ভ্যালু, সেই ভ্যালুগুলোই আমরা হচ্ছে যে এখানে দেখতে পারতেছি, যেটা রিকোয়েস্ট করার পর সার্ভার থেকে আমরা একটা ভ্যালিড রেসপন্স পাচ্ছি, সেই ভ্যালুগুলো এখানে শো করতেছে। ওকে, তো এইভাবে হচ্ছে যে আমরা প্যারামিটার ব্রুট ফোর্স করার পাশাপাশি আমরা হচ্ছে যে ভ্যালিড ভ্যালুটাও ব্রুট ফোর্স করতে পারতেছি, যে আসলে আমাদের এক্সাক্ট কোন ভ্যালুটা আসলে ভ্যালিড। ওকে, তো আমি এটা ইউজ করে দেখাই, এই টুলটা রুবি। তো দেখেন সেম আউটপুটই কিন্তু আমাকে দিবে। দেখেন এই যে, হয়তোবা নাম্বারের টুলটা পাল্টা হতে পারে। দেখেন এই যে সেম আউটপুটই কিন্তু আমাকে দিছে। ওকে, তো সেম ওয়েতে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ধরেন আমি এটা ইউজ করে দেখাই, কপি করি। তো দেখেন এই যে সেম। ওকে, তো এই হচ্ছে আমাদের প্যারামিটার ব্রুট ফোর্স প্লাস ভ্যালু ব্রুট ফোর্স, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এরপর হচ্ছে আমাদের সাবডোমেন ইনুমারেশন বা সাবডোমেন ব্রুট ফোর্স। এখন হচ্ছে যে আমরা সাবডোমেন ব্রুট ফোর্স করব এফএফএফ টুলের থ্রু। তো আমরা ফার্স্ট হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে যে সাবডোমেন ব্রুট ফোর্স আছে সেটা করব। তো আমি যদি দেখাই এখানে যে
আমাদের সাবডোমেইনের সিনট্যাক্সটা কি, যে এরকম থাকে যে সাবডোমেইন ডট, সরি, ওকে, ডট ডোমেইন ডট কম। হ্যাঁ, মানে ডোমেইন, যে কোনো একটা ডোমেইন থাকে, যেমন ধরেন সাপোজ google.com, এবং এটার আন্ডারে আরেকটা ডট দিয়ে একটা সাবডোমেইন থাকে, সেটা যে কোনো কিছু হতে পারে, যেমন mail.google.com বা gmail.google.com। হ্যাঁ, এরকম। তো এখন হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে জানি না আসলে এই ডোমেইনের আগে, ডটের আগে আসলে এখানে কোন ওয়ার্ডগুলা বসবে এবং কোনটা আসলে ভ্যালিড সাবডোমেইন। তো আমরা এইভাবে হচ্ছে যে ব্রুট ফোর্স করতে পারি। যেমন, ওকে, এর আগে হচ্ছে যে আমি ডোমেইনটা অ্যাড করি, মানে আমার হোস্ট ফাইলে হচ্ছে যে এই একটা ডোমেইন, সেটাকে হচ্ছে আইপি তে ম্যাপ করতে হবে আমার। ওকে, তো এখন ffuf হাইপেন ইউআরএল স্পেসিফাই করে দিই। কি হবে, http মাই ডোমেইন ডট কম। তো এখানে দেখেন মাই ডোমেইন ডট কম দিছি। এখন আমাদের সাবডোমেইন প্রপোজ করা লাগবে। তো এখন আমরা চাচ্ছি যে যে ওয়ার্ড লিস্টটা দিব, সেই ওয়ার্ড লিস্ট থেকে যে ওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে যে এই পজিশনে বা এই পয়েন্টে সে অ্যাড করবে, এই পয়েন্টে সে বসিয়ে একটার পর একটা ট্রাই করবে। তো এর জন্য আমরা এফএফএফ এর যে ট্র্যাডিশনাল বা বাই ডিফল্ট যে কিওয়ার্ড, সেটা দিয়ে দিলাম ফার্স্ট ডট। তো এখন কি করবে, সে হচ্ছে যে এই পয়েন্টে একটার পর একটা ওয়ার্ড ট্রাই করবে এই ফার্স্ট কিওয়ার্ডটার জায়গায়। ওকে, এরপর হচ্ছে আমরা ওয়ার্ড লিস্ট দিয়ে দিই, হাইফেন ডাব্লিউ ইউজার শেয়ার লিস্ট, কি ওয়ার্ড লিস্টে রয়েছে। তো জাস্ট ইন্টার, একটার পর একটা সে ট্রাই করবে। দেখানো কথা হচ্ছে এটা আসলে কি করবে, এটা আমাদের যে পাবলিক ডিএনএ সার্ভার বা রিজলভার রয়েছে, সেখানে সে কোয়েরি করবে এবং সেই ডোমেনের জন্য সে দেখবে যে আইপি পায় কিনা, এবং সেটাতে সে রিকোয়েস্ট করে রেসপন্স, তা সে ডিটেক্ট করবে যে কি রেসপন্স আসতেছে। কিন্তু কথা হচ্ছে, আমাদের যে এই ট্রাহেকমি মেশিন, এটা কিন্তু পাবলিকলি অ্যাক্সেসেবল না। এটা একদমই একটা লোকাল নেটওয়ার্কে ভার্চুয়াল মেশিন। তো এখন আমরা তো এই মেশিনের জন্য, এই ডোমেনের জন্য আসলে পাবলিক ডিএনএসএ বা পাবলিকলি কোনো ইনফরমেশন পাবো না। তো আমরা ট্রেডিশনাল, এই কেসে আমরা ট্রেডিশনাল ব্রুট ফোর্সটা করতে পারবো না। মানে একটু আগে যেটা দেখালাম, মানে এই ব্রুট ফোর্সটা করে আমরা আসলে ভ্যালিড রেজাল্ট পাবো না। তো এখন কিভাবে আসলে আমরা ভ্যালিড রেজাল্ট পেতে পারি, বা কিভাবে আসলে আমরা এই ডোমেনটার সাবডোমেন বের করতে পারি, এর জন্য আরেকটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে ভি হোস্ট বা ভার্চুয়াল হোস্ট। এটা আসলে কি, ভি হোস্ট বা ভার্চুয়াল হোস্ট হচ্ছে আপনার একটা সার্ভারে, বা যদি আমি এক বলি, একটা আইপিতে আপনার মাল্টিপল ওয়েবসাইট যদি হোস্ট করেন, তখন আমরা সেটাকে বলে থাকি ভি হোস্ট। তখন কি হয়, ওয়েব ব্রাউজার যখন আসলে ওই ডোমেইনে রিকোয়েস্ট করে, সে আসলে একটা হেডার অ্যাড করে। হেডারটা হচ্ছে হোস্ট হেডার। হোস্ট হেডারে সে হচ্ছে আমি যেই ডোমেইনটা অ্যাক্সেস করতে চাচ্ছি, সেই ডোমেইনটা সে লিখে দেয়। মানে যে ওয়েবসাইটটা আমি আসলে অ্যাক্সেস করতে চাচ্ছি, যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমি চাচ্ছি, সেই ওয়েবসাইট নেমটা আসলে সে হোস্ট হেডারের ভিতরে লিখে দেয়। তখন আসলে ওয়েব সার্ভার দেখে বুঝে, ওকে, ইউজার আসলে স্পেসিফিক এই ডোমেনের জন্য রিকোয়েস্ট করছে, সে আসলে এই ডোমেনটা অ্যাক্সেস করতে যাচ্ছে। তখন সে কি করবে, তার ওয়েব রুট ডিরেক্টরিতে থাকা ওই ডোমেনের যে ফোল্ডার, সেই ফোল্ডার থেকে হচ্ছে কন্টেন্টগুলো ক্লায়েন্টকে রেসপন্স করবে, ক্লায়েন্টকে, হ্যাঁ, আপনার রিপ্লাই দিবে, ক্লায়েন্টকে দিবে। তো এটা হচ্ছে যে আপনার ভি হোস্ট, এগুলোকে আমরা বলে থাকি ভার্চুয়াল হোস্ট। তো এই ট্রাইকমির কেসে এটাই, আপনার একটা ওয়েব সার্ভারে মেইনলি হচ্ছে যে তার মেইন ডোমেন এবং সাব ডোমেন দুইটাই হোস্ট করা আছে। তো আমরা কি করবো, ওই একটা সার্ভারেই আমরা হচ্ছে যে হোস্ট হেডারে ব্রুট ফোর্স করে হচ্ছে যে সাবডোমেন এক্সিস্ট করে কিনা সেটা বের করার ট্রাই করব। তো এর জন্য সিম্পল ইউআরএল এ আপনারা জাস্ট নর্মাল ইউআরএলটাই দিবেন, রুট ডোমেন যেটা সেটাই দিবেন। ওকে, এভাবেই রাখবেন, ওয়ার্ডলেস দিবেন। তারপর হচ্ছে যে আমরা হেডার অ্যাড করব। আমরা কি দেখছিলাম যে হেডার অ্যাড করার জন্য আমরা ক্যাপিটাল হাইপেন হাইপেন ক্যাপিটাল এইচ এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে কি হেডার নেম দিই। হেডার নেমটা কি, হোস্ট। হেডার নেম হচ্ছে যেটা ক্যাপিটাল হবে, এবং এখানে হচ্ছে যে আমরা পাঁচ ডট মাই ডোমেইন ডট কম।
মানে সেই হোস্ট হেডারে আমরা হচ্ছে ব্রুট ফোর্স করতেছি যে একটা একটা করে ওই ফার্স্ট কিওয়ার্ডের জায়গায় একটা একটা করে ওয়ার্ড ট্রাই করবে এবং ফুল হোল ডোমেনটার জন্য রিকোয়েস্ট করবে যে সার্ভার আসলে এটা এক্সিস্ট করে কিনা, যদি থাকে সার্ভার হচ্ছে ওই ডোমেনের ওই সাবডোমেনের জন্য হচ্ছে ওয়েব কন্টেন্টগুলো ক্লায়েন্টকে দিবে। তো জাস্ট এটা দিলাম, দিয়ে এন্টার করি। তো আমাদেরকে মূলত মানে এই সকল রেজাল্টগুলো দিচ্ছে, কিন্তু এগুলা অ্যাকচুয়াল ভ্যালিড না। কারণ এখানে আমরা দেখতে পারতেছি আর কি বেশিরভাগই আর কি ওয়ার্ড এবং লাইন সেমই দেখাচ্ছে। হয়তোবা আর কি ওয়েব সার্ভারে আপনার সাবডোমেন নেই, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু কনসেপ্ট সেম। যে আপনি যদি এভাবে ব্রুট ফোর্স করতে চান, ভার্চুয়াল হোস্ট ব্রুট ফোর্স করতে চান, তখন আসলে আপনার এভাবেই আর কি ইউজ করতে হবে কমান্ড। তো এখন আসি যে কোনো লগ ইন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি ব্রুট ফোর্স করতে চান, মানে কোনো লগ ইন প্যানেল যদি আপনি ব্রুট ফোর্স করতে চান এই এফএফইউএফ টুলের থ্রু, তো সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখে আসি। তো এটা হচ্ছে সেই কমান্ড। এখানে দেখেন আমি ইউআরএলটা দিয়ে দিছি এবং হাইপেন ডাব্লিউ দিয়ে আমি হচ্ছে যে ওয়ার্ড লিস্ট দিয়ে দিছি, একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিছি। এখানে মূলত পাসওয়ার্ড লিস্ট রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, এবং আমি হচ্ছে যে স্পেসিফাই করে দিছি হাইপেন ক্যাপিটাল এক্স দ্বারা যে রিকোয়েস্ট মেথডটা হবে পোস্ট। এফএফইউএফ কে বলে দিচ্ছি, তো এফএফইউএফ কি করবে এখন পোস্ট রিকোয়েস্ট করবে। তো এখন আমরা যখন কোন একটা ফর্ম সাবমিট করি বা কোন একটা লগ ইন প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড এন্টার করি, তো এই ডাটাটা আসলে পোস্ট ডাটা হিসেবে যায়। মানে এই ডাটাটা আমরা দেখতে পাই না, ইউআরএল শো করে না, এটা আসলে এইচটিটিপি রিকোয়েস্ট বডির ভিতরে যায়, যেটাকে আমরা মূলত বলে থাকি পোস্ট ডাটা। তো এখন এই পোস্ট ডাটাটা তো আমাদের দিতে হবে, তাই তো? না দিলে আসলে সে আসলে কোনটাতে ব্রুশ করবে? তো পোস্ট ডাটা দেওয়ার জন্য আমরা একটা ফ্ল্যাগ দেখছিলাম কি হাইপেন স্মল ডি, এটা দ্বারা আমরা পোস্ট ডাটা স্পেসিফাই করে দিই এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে যে প্যারামিটার এবং ভ্যালু দিয়ে দিই। তো এই এখন আপনি বুঝবেন কিভাবে যে একটা লগ ইন প্যানেলে যখন আমি রিকোয়েস্ট করতেছি, ব্রুট ফোর্স করব, তো ব্যাকএন্ডে ব্যাকগ্রাউন্ডে আসলে রিকোয়েস্ট বডিতে আসলে কোন প্যারামিটার ইউজ হইতেছে ইউজার নেমের জন্য অথবা পাসওয়ার্ডের জন্য, তো সেটা আপনি বারসুট থেকেও ক্যাপচার করতে পারেন, অথবা রিকোয়েস্ট যখন করবেন ডামি বা মানে ডেমো একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে হিট করবেন, হিট করার পর নেটওয়ার্ক ট্যাবে যাবেন। নেটওয়ার্ক ট্যাবে যাওয়ার পর সেখানে হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে রিকোয়েস্টে এইচটিটিপি পোস্ট রিকোয়েস্টে ক্লিক করার পর আপনি সেখানে দেখতে পারবেন যে আপনার প্যারামিটার কি প্যারামিটার ইউজ হচ্ছে এবং সেটার ভ্যালু হিসেবে কি যাচ্ছে, তো সেটা আপনি দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি প্যারামিটারটা নিয়ে আসবেন। তো এখানে পাসওয়ার্ডের জন্য প্যারামিটার হিসেবে ইউজ হচ্ছে ইউনেম। তো সেখানে আমার আগে সরি ইউজার নেমের জন্য আমাদের প্যারামিটার ইউজ হচ্ছে সেটা হচ্ছে যে, তো এখানে ইউজার নেমের জন্য প্যারামিটার ইউজ হচ্ছে যে ইউনেম। তো এখানে আমার ইউজার নেম আগে থেকে স্পেসিফাই করা আছে, মানে আমি জানি ইউজার নেম ডামি। তো সেখানে আমি ইউজার নেমের যে প্যারামিটার ইউনেমে সেখানে আমি ইউজার নেমটা দিয়ে দিছি এবং এন্ড দিয়ে আমি আরেকটা প্যারামিটার অ্যাড করছি পাসওয়ার্ড। সেখানে আসলে আমি দেখেন ফার্স্ট কিওয়ার্ডটা দিছি, কারণ আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ডটা ব্রুট করা। তো পাসওয়ার্ডের প্যারামিটারের এই ভ্যালুর জায়গায় হচ্ছে যে ওয়ার্ড লিস্ট থেকে একটা ওয়ার্ড নিয়ে সে ট্রাই করবে এবং সাথে অ্যান্ড দেন সাবমিট একটা প্যারামিটার ইউজ করছি যেটার ভ্যালু সাবমিট দেওয়া, যেটা আসলে বোঝায় যে আমরা ফর্মটা সাবমিট করছি। সার্ভারকে বোঝায় যে আমরা আসলে অ্যাকচুয়ালি বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করছি। আর এখানে আমরা হচ্ছে যে ফিল্টার সাইজ ইউজ করছি 1435, মানে 1435-এর যে রেসপন্স সাইজ আছে সেটা আসলে ফিল্টার করে দাও। হয়তোবা আমরা তো একটার পর একটা ট্রাই করব, তো ট্রাই করার সময় হচ্ছে যে যেগুলা আমাদের ফেল হচ্ছে সেখানে যে রেসপন্স সাইজ সেটা হচ্ছে যে 1435। তো এটা আসলে টার্মিনালে জ্যাম করে দিতেছে। তো আমরা চাই যে একজ্যাক্ট শুধু আমাদের যেই সাকসেস যে রেজাল্টটা সেটা যদি দেখতে চাই, সেই জন্য আমরা ফিল্টার সাইজ করে দিছি যে 1435-এর যে সাইজ রেসপন্স আছে সেটা আমাকে দেখায়ও না, সেটা ফিল্টার করে দাও। তো এটা ফিল্টার করে দিলাম। এরপর হচ্ছে কি আমাদেরকে একটা হেডার অ্যাড করতে হবে, যেটা না করলেই নয়। হাইপেন ক্যাপিটাল এইচ দিয়ে আমরা হচ্ছে যে একটা কন্টেন্ট টাইপ হেডার অ্যাড করছি এবং সেখানে হচ্ছে যে আমাদের কন্টেন্ট টাইপটা এখানে দিয়ে দিছি অ্যাপ্লিকেশন এক্স ডাব্লিউ ডাব ফর্ম ইউআরএল ইনকোডেড। তো এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো দেওয়ার পর যখন আপনি জাস্ট এন্টার করবেন এটা ব্রুট ফোর্স করবে। ব্রুট করার পর হচ্ছে যে আমাদের যদি সাকসেসফুল হয় তাহলে পাসওয়ার্ড কিন্তু দেখেন দিয়ে দিছে, যে পাসওয়ার্ড এটা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড। তো দেখেন আমরা কিন্তু এখানে পাসওয়ার্ড পেয়ে গেলাম। তো এটা এই ফরম্যাটটা হচ্ছে যে আপনার কোন একটা লগ ইন প্যানেল যদি আপনি প্রপোজ করতে চান এফএফএফ এর থ্রু, সেটা লগ ইন প্যানেলের ইউজার নাম হতে পারে, আপনার পাসওয়ার্ড হতে পারে, অথবা দুইটাই হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এই কমান্ডটা ইউজ করতে পারেন।
তো দেখেন আমরা কিন্তু ইজিলি পাসওয়ার্ডটা ব্রুট ফোর্স করে যে ভ্যালিড পাসওয়ার্ড সেটা কিন্তু পেয়ে গেছি। আপনি চাইলে আরো অনেক টুল রয়েছে, হাইডার রয়েছে, বারসুট রয়েছে, সেগুলাতে আপনি কাজ করতে পারেন গ্রাফিক্যালি। হ্যাঁ, ক্লিক করে তো আমরা পাসওয়ার্ড এখানে পেয়ে গেলাম। তো এটা আমাদের লাগবে, হ্যাঁ, আমাদের ট্রাই হেল্প মির কোয়েশ্চেন সলভ করার জন্য এটা লাগবে। তো এখানে কোয়েশ্চেন করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্যারামিটার ইউ ফাউন্ড। আমরা কি পাইছিলাম? আইডি প্যারামিটার পাইছিলাম। হোয়াট ইজ দ্য হাইস্ট ভ্যালিড আইডি, এটা ছিল 40। তারপর ছিল যে হোয়াট ইজ ডামি পাসওয়ার্ড, এই যে ডামি ছিল যে ইউজার, এই ইউজারের পাসওয়ার্ডটা কি, এবার ইউজার পাসওয়ার্ডটা আমরা পাইছিলাম এইটা। তারপর আমরা ফাইন্ডিং ভিওস অ্যান্ড সাবডোমেইনস। তো আমরা একটু আগে হচ্ছে যে সাবডোমেন এবং ভিওস ভার্চুয়াল হোস্ট হচ্ছে ব্রুট ফোর্স করে দেখাইলাম। তো এখানে আসলে এই সার্ভারে মূলত কোনো ডোমেইনের জন্য আসলে সাবডোমেইন নেই, যার কারণে আসলে আমরা রেজাল্ট পাইনি। যদি থাকতো তাহলে অবশ্যই আমরা পাইতাম। ওকে, এরপর আসি প্রক্সিং। হ্যাঁ, প্রক্সিং এফএফইউএফ ট্রাফিক। তো যেটা আর কি আমরা হচ্ছে যে এফএফইউএফ টুলটা যখন আমরা ডিসকভার করতেছিলাম, সেটার ফ্ল্যাগ গুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম, সেখানে আমরা আলোচনা করছি যে এই প্রক্সিফাইংটা কি। আসলে আমরা হচ্ছে এতটুকু সেমই থাকবে, আমাদের ব্রুট ফোর্সিং করার যে প্যাটার্ন সেই কমান্ড সেমই থাকবে ওয়ার্ড লিস্ট পর্যন্ত। এরপর হচ্ছে যে আমাদের রিকোয়েস্টটা, সেটা যদি আমাদের কোনো একটা ওয়েব প্রক্সিতে পাঠাতে চাই, সেক্ষেত্রে হাইপেন স্মল এক্স দিয়ে সেই ওয়েব প্রক্সির ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো এরপর আসে হচ্ছে যে মানে রিপ্লে প্রক্সি, মানে যেটা আমি বলছিলাম, যদি আপনি যদি চান যে আমার সব রিকোয়েস্ট বারসুটে না যাক, মানে ওয়েব প্রক্সিতে না যাক, মানে যেই যেই রিকোয়েস্ট গুলার রেসপন্স আমরা সাকসেসফুলি পাচ্ছি, ভ্যালিড, ম্যাচ করতেছে আমাদের ক্রাইটেরিয়ার সাথে, সেটা হতে পারে স্ট্যাটাস কোড যে 200, তার মানে সেটা আমরা অ্যাক্সেস করতে পারছি, সেখানে কিছু একটা আছে। তো এরকম যদি চাই এবং সেই সকল রিকোয়েস্ট গুলা যদি আমরা বারশোতে ক্যাপচার করতে চাই, তাহলে হচ্ছে যে আমরা রিপ্লে প্রক্সি ইউজ করবো। রিপ্লে প্রক্সি ইউজ করার ফলে সে হচ্ছে যে আগেই বারশোটের ভিতরে বা ওয়েব প্রক্সিতে হচ্ছে রিকোয়েস্টটা পাঠাবে না, সে আসলে ওয়েব সার্ভার রিকোয়েস্ট পাঠাবে। সেখান থেকে রেসপন্স আসার পর সেটা অ্যানালাইসিস করে সেটা হচ্ছে আমাদের বারশোটে পাঠাবে। ওকে, তো এইটা হচ্ছে যে মানে প্রক্সিফাইং। তো এই কমান্ডটা হচ্ছে যে ইউজ হবে যদি আপনি প্রক্সিফাইং করতে চান। তো চেক করে দিই। এখানে মেইনলি বলা হয়েছে, মানে যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, যে আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, আপনার সিনারিওর উপরে ডিপেন্ড করে আপনার এফএফএফ টুলটাকে কিভাবে চালাতে হবে। যেমন ধরেন, যেটা শুরুতে আমি বলেছিলাম যে ওয়ার্ড লিস্টের ভিতরে যদি কমেন্ট থাকে কোনো, সেই কমেন্টটা যদি আপনি ইগনোর করতে চান, তাহলে হচ্ছে আমাদের হাইপেন আইসি এই ফ্ল্যাগটা ইউজ হয়। তাহলে সে কি করবে, এই যে ধরেন একটা ওয়ার্ড লিস্ট, এই ওয়ার্ড লিস্টের ভিতরে এই যে এই সকল ডাটাগুলো রয়েছে কমেন্ট আকারে, তো আমি যদি এগুলো ইগনোর করতে চাই, তাহলে হচ্ছে যে হাইপেন আইসি এই ফ্ল্যাগটা ইউজ করব। ওকে, তো এই আর কি। তো এখন আসি আমরা আউটপুটে। আসলে আমাদের আউটপুট কিভাবে সেভ করব কোন একটা রেজাল্টের। হুম, তো আমরা ধরেন আহ, ধরেন এইটাই, এই কমান্ডটার আউটপুট আমরা সেভ করতে চাই, তাহলে কি করব, হাইপেন ও দিয়ে আমরা হচ্ছে যে একটা ফাইল নেম দিয়ে দিব যে পাসওয়ার্ড ডট টিএক্সটি। তো এ আসলে ব্রুট ফোর্স করবে, করার পর যে পাসওয়ার্ডটা পাবে সেটা আসলে আমাদের ফাইলে সেভ করে দিবে। তো আমি যদি এখানে এলএস করি, তো আমাদের ফাইলটা ক্রিয়েট হয়েছে। ওকে, ওকে, তো এখানে আসলে আমাদের অনেক ধরনের ইনফরমেশন সহ আসলে আমরা আউটপুটটা সেভ করছি। তারপর দেখেন এই যে ফার্স্ট ফার্স্ট কিওয়ার্ডের জায়গায় আমরা আসলে কি পাইছি, এটা ভ্যালিড। তো এগুলাই আর কি। তো এটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন, যেগুলো দেখতে আরো ম্যানেজেবল হবে। জেসন হতে পারে, আপনার এসটিএমএল বা আদার সিএসবি, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু হতে পারে। এখানে বলা হয়েছে যে হাউ ডু ইউ সেভ দ্য আউটপুট টু এ মার্কডাউন ফাইল। তো এখানে মেনলি আপনার মার্কডাউন ফাইল সেভ করার জন্য কোন কমান্ড ইউজ হবে, আমরা যদি একটু হেল্প মেনু দেখি। মার্কডাউন ফাইল বলতে হচ্ছে যে ডট এমডি। তো এটা স্পেসিফাই করে দেওয়ার জন্য, মানে আমরা যদি কোনো একটা আউটপুট সেভ করি কোনো একটা ফরম্যাটে, ফাইল ফরম্যাটে, তাহলে আমাদের হাইপেন ওএফ এই কমান্ডটা ইউজ হয়। ওকে, তো আমাদের এই কমান্ডটা ইউজ হবে, হাইপেন
OFMD -o FFF.md। -o দ্বারা হচ্ছে যে আমাদের আউটপুট বোঝায় যে আমরা যদি একটা ফাইলে আউটপুট সেভ করবো, এবং এই কমান্ডটা দেওয়ার পর আমরা ওই আউটপুট ফাইল নেমটা দিয়ে দিয়েছি আসলে যে এই ফাইলে হচ্ছে যে আউটপুটটা সেভ করবে, এবং এই ফাইলের ফরম্যাটটা কি হবে সেই ফরম্যাটটা আসলে স্পেসিফাই করে দেওয়ার জন্য আমরা -OF ইউজ করছি। ওকে, তো এরপর হচ্ছে যে হাউ ডু ইউ রিইউজ এইচটিটিপি র রিকোয়েস্ট ফাইল। তো আমরা কিন্তু ফার্স্টে দেখছিলাম যে যদি আমাদের কাছে একটা এইচটিটিপি র রিকোয়েস্ট ফাইল থাকে, সেটা যদি আমরা দিতে চাই, সেটা ইউজ করে যদি কাজ করতে চাই, তাহলে কি কমান্ড ইউজ হয় আর কি ফ্ল্যাগ ইউজ হয়? হাইপেন রিকোয়েস্ট, সরি, রিকোয়েস্ট। তারপর হচ্ছে যে হাউ ডু ইউ স্ট্রিপ কমেন্টস ফ্রম এ ওয়ার্ড লিস্ট। তো কিভাবে আমরা আসলে ওয়ার্ড লিস্ট থেকে কমেন্ট গুলা ফিল্টার করতে পারি, সেটা হাইপেন আইসি এই ফ্ল্যাগের থ্রু। তো -IC। তার হচ্ছে যে হাউ উড ইউ রিড এ ওয়ার্ড লিস্ট ফ্রম এসটিডিএন। তো এসটিডিএন থেকে আমরা যদি ওয়ার্ড লিস্ট রিড করতে চাই, তাহলে আমাদের কি কোন ফ্ল্যাগ ইউজ হয়? -W হাইপেন স্পেস হাইপেন। তারপর হচ্ছে যে হাউ ডু ইউ প্রিন্ট ফুল ইউআরএলস অ্যান্ড রিডাইরেক্ট লোকেশনস। এটার জন্য ফ্ল্যাগ ইউজ হয় -V, মানে ভার্বস। তারপর হচ্ছে যে হোয়াট অপশন উড ইউ ইউজ টু ফলো রিডাইরেক্টস? -R। তারপর হচ্ছে হাউ ডু ইউ এনেবল কালারাইজড আউটপুটস। তো কালারাইজড আউটপুট এনেবল করার জন্য আমরা -C ফ্ল্যাগ ইউজ করি। ওকে, তারপর অথর সম্পর্কে বলা আছে যে আসলে এই রুমটা ক্রিয়েট করছে। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে এফএফএফ টুলটা সম্পর্কে একদম A to Z বিস্তারিত আমি আলোচনা করেছি। আমি মনে করি আমি আসলে এই এফএফ টুলটাকে একদম শুরু থেকে, মানে যতভাবে এটাকে ইউজ করা যায় সবভাবে আমি এখানে দেখাইছি। হাইস্ট গেলে অল্প কয়েকটা অপশন বাদে, হাইস্ট গেলে অল্প কয়েকটা ফ্ল্যাগ বাদে, মানে এটার 99% আমি কভার আপ করে দিছি আপনাদেরকে। তো আমি আশা করি যারা শেষ পর্যন্ত আজকের এই সেশনটা দেখছে, আজকের এই এফ টুলের এই সেশনটা দেখছে, এই ভিডিওটা দেখছে, আমি মনে করি তাদের মানে নেক্সট টাইম মানে এই এফএফএফ টুল নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, আর কোনো ধরনের ইস্যু হওয়ার কথা না। তারা আসলে একদম প্রফেশনাল ওয়েতে এই টুলটা চালাতে পারবে, আমি আমি মনে করি। যারা আসলে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছে, হ্যাঁ, মানে একদম বলতেছি, যারা আসলে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছে, এই এফএফএফ টুল নিয়ে তাদের আর কোনো ধরনের কোনো ইস্যু হবে না, কোনো প্রবলেম হবে না, তারা আসলে একদম প্রফেশনাল ওয়েতে এই টুলটা চালাতে পারবে। তো আমি আজকের ভিডিওতে শুধু এফএফএফ টুলটাই প্রফেশনাল ওয়েতে চালানো শেখাই নাই, আদার্স যে সকল টুলগুলো আছে সেগুলো আসলে কিভাবে প্রফেশনাল ওয়েতে চালাতে হবে সেটাও আমি এই ভিডিওর ভিতরে বুঝাই দিছি। সেটা আপনাদেরকে গ্র্যাব করতে হবে, আমি কিন্তু আলাদাভাবে বলি নাই, কিন্তু এটার থিওরি ইউজ করে, এটার টেকনোলজি ইউজ করে আপনাদেরকে বাকি আদার টুলগুলো আছে সেগুলা ওইভাবে চালাতে হবে। আপনার সেই টুলগুলোর হেল্প মেনু দেখবেন, সেখানে কোন ফ্ল্যাগ রয়েছে, কোন অপশনগুলো রয়েছে, সেগুলো পাশে কিন্তু ছোট করে ডিসক্রিপশনে রয়েছে যে এই ফ্ল্যাগটার কাজ কি, এটা কখন ইউজ করা হয়। তো এইভাবে মূলত আপনারা একটা টুল মাস্টার করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকার হবে এবং আপনাদের খুবই ভালো লাগছে ভিডিওটা। যারা আসলে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।